আচ্ছা, আজকের এই ফ্রি সেশনে অলরেডি আপনারা দেখেছেন টাইটেলটা। এটা হচ্ছে আপনার ডেটা ড্রিভেন ইনসাইট। এটা হচ্ছে ফর ব্যাংকস এবং হচ্ছে আপনার এনবিএফআই। তো এইখানে আমি অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে আপনাদের কি কি কাভার করা হবে এটা আমি এর আগে উল্লেখ করেছিলাম যে আমি আইআরআরটা দেখাবো এবং গোলসিক আপনি একটা ডিসিশন মেক করবেন। তো আপনি কিভাবে হচ্ছে ডিসিশনটা নিবেন আপনার এক্সিস্টিং ডেটা এবং হচ্ছে ক্লায়েন্টের একটা অফার ছিল, সেই অফারের উপর ভিত্তি করে আপনার একটা ডিসিশন নিতে হবে আর কি। তো ডিসিশনটা যে আপনি নিবেন সেটা কি অ্যাকচুয়ালি আপনার এই আয়রাটা কাভার করবে কিনা, তো এটা একটা এক্সাম্পল দেখাবো। তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল আপনাদের ছিল কালেকশন রিপোর্ট আমরা কিভাবে তৈরি করব। যে আমরা যে ক্লায়েন্টের কাছ থেকে যে পেমেন্টটা পাই, এটা আমরা চেকও পাই, ক্যাশও পাই, ব্যাংক ট্রান্সফার কয়েকটা ওয়েতে পাই। তো এটা একটা রিপোর্ট তৈরি করব। তারপর একটা এনপিএল অ্যানালাইসিস করব, এটা হচ্ছে আপনার নন পারফর্মিং লোন। এটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, আরেকটা দেখাবো লাস্ট হচ্ছে প্রভিশন এবং সাসপেন্স অ্যানালাইসিস দেখাবো আর কি। তো আমি এই কাজগুলো করার জন্য, মানে আমি যে 5টা টাস্ক আপনাদেরকে দেখাবো, এইটা করার জন্য আমি কনভেনশনাল ওয়েতেও দেখাবো, আবার হচ্ছে আপনার এক্সেল 365 যেটা ডাইনামিক অ্যারে, পাশাপাশি এটার কিছু এক্সাম্পল দেখাবো। আবার হচ্ছে আপনি পাওয়ার কুইরি এবং পাওয়ার পিভটের থ্রু তো অ্যাকচুয়ালি আপনার ডেটাকে কিভাবে অ্যানালাইসিস করতে পারবেন, এটাও আমি দেখাবো। মানে আমি টোটাল 3টা কম্বিনেশনের মাধ্যমে দেখাবো। এর আগেও আমরা একটা ফ্রি সেশন করেছিলাম এক্সেল 365-এর হচ্ছে আপনার ডাইনামিক অ্যারে নিয়ে। আমাদের পরবর্তী যে সেশনটা হবে পরবর্তী শুক্রবার, এটা হবে হচ্ছে আপনার এক্সেল ভার্সেস হচ্ছে পাওয়ার কুইরি, মানে হচ্ছে আপনার ফর্মুলা, এক্সেল ফর্মুলা ভার্সেস হচ্ছে আমার পাওয়ার কুইরি। এটা আমরা পরের শনিবার অ্যাকচুয়ালি হচ্ছে আমরা নিব আর কি। আর ঠিক তারপরের যে, সরি শুক্রবার, আর ঠিক তারপরের যে সেশনটা হবে, এটা হবে হচ্ছে পাওয়ার পিভটের থ্রুতে, এক্সেলের পাওয়ার পিভটের থ্রুতে কিভাবে আপনি ডেটা অ্যানালাইসিস করবেন। এটা আমরা আজকে আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। আমরা একটু লার্জ স্কেলে হচ্ছে আমরা দেখবো হচ্ছে পরের সেশনগুলোতে আর কি। তো প্রথমে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি এখানে একটা লোন শিডিউল আছে, হ্যাঁ। তো লোন শিডিউলে আমি এটা ব্যাখ্যা করলাম না। এটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে যে আপনি লোন দেন, সেটা তো আপনি একটা কিস্তি ঠিক করতে হয়, ঠিক না? যে আপনি মান্থলি কত টাকা কিস্তি দিবেন। তো এবং এই কিস্তির মধ্যে কিন্তু আপনার ইন্টারেস্টও থাকে, প্রিন্সিপালও থাকে, ঠিক আছে? এবং আপনি যে ইন্টারেস্টটা এবং প্রিন্সিপালটা যে আমরা ইনস্টলমেন্টের মধ্যে দিয়ে দেওয়া থাকে, এটা তো আমরা জানি এটা কিন্তু অ্যামোটাইজ হয় আর কি, হ্যাঁ। এটা একটা সময়ের পর কিন্তু হচ্ছে আপনার আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেটা কিন্তু জিরো হয়ে যায় আর কি। তো আইআরটা হচ্ছে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন। তার মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন এটা রিটার্নটা কত পার্সেন্ট, এটা আমরা যদি দেখতে চাই সেটা আমরা আইআর এর মাধ্যমে বের করি। তো এটার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আপনার জাস্ট আইআরটা লিখবো। এটা লেখার পর হচ্ছে আপনার এই যে ইনভেস্টমেন্ট যেটা আছে, এই ইনভেস্টমেন্টটাকে করে এবং আমি যতগুলো পেমেন্ট পাচ্ছি আর কি, সেটা দিয়ে তারপরে গুণ 12 দিব। কেন? যেহেতু আমার ইন্টারেস্ট রেটটা কিন্তু আমার ইয়ারলি হয়, যেহেতু সেহেতু হচ্ছে আমরা গুণ হচ্ছে 12 দিব আর কি। তো এটা হচ্ছে আমরা আয়ের জাস্ট বের করার ফর্মুলা, আমি একটু পরে আবার দেখাচ্ছি। তো এইখানে দেখেন এই আয়ের অ্যামাউন্টটা কিন্তু, এবং প্রতি মাসে হচ্ছে সেম তারিখে হচ্ছে আপনার পেমেন্টটা দিবে আর কি। কিন্তু যদি আপনার পেমেন্টটা অ্যামাউন্টটা ভ্যারি করে, দেখবেন যে আপনার আয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল, এই তারিখে এসে ক্লায়েন্ট পেমেন্ট করেছে 20,000 টাকা, ঠিক আছে? ক্লায়েন্ট 20,000 টাকা পেমেন্ট করেছে, দেখেন আমার আয়ার গিয়ে দাঁড়িয়েছে মাত্র 2%। 10% থেকে আপনার খেয়াল করে দেখেছেন আমার আয়ার কিন্তু দাঁড়িয়েছে মাত্র 2%-এ, ঠিক আছে? তার মানে আপনি যদি এই মাঝে মাঝে ধরেন হচ্ছে আবার ফর এক্সাম্পল এখানে 20,000 টাকা লিখি, আবার এখানে ফর এক্সাম্পল আমি লিখি হচ্ছে 30,000 টাকা, দেখেন আমার এখানে কিন্তু আবার হয়ে গেছে 17%। তার মানে আপনার যদি পেমেন্টটা যদি ভ্যারি করে, আহ, আপনার কিন্তু ইন্টারেস্ট রেট পার্সেন্টেজটা কিন্তু হচ্ছে ভ্যারি করবে আর কি। তো এটা ছিল অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট যে আমরা আয়টা বের করব হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা থাকবে এটা দিয়ে হচ্ছে আমার যতগুলো পেমেন্ট পাবো জাস্ট গুণ হচ্ছে 12। এখন আমি এইখানে যে কাজটা করব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এইখানে আপনার একটা ক্লায়েন্টের, সে বিভিন্ন তারিখে পেমেন্ট করেছে। সে লোন নিয়েছিল হচ্ছে আপনার ডিসেম্বরে এবং তার কিস্তি শুরু হয়েছে জানুয়ারি মাসে।
এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে হচ্ছে তার কিস্তিটা দিবে। কিন্তু দেখেন তার 24,000 করে পেমেন্ট দেওয়ার কথা ছিল, সে জানুয়ারিতে দিয়েছে হচ্ছে 24,000, ফেব্রুয়ারিতে দিয়েছে হচ্ছে 20,000, আবার ফেব্রুয়ারিতে দিয়ে এখানে দিয়েছে হচ্ছে 4,000। এবং সেটা কিন্তু দুইটা ডেটে দিয়েছে কিন্তু, একটা দিয়েছে 5 তারিখ, একটা দিয়েছে কিন্তু 25 তারিখ। আবার একটা পেমেন্ট দিচ্ছে 15 তারিখ। এভাবে সে বিভিন্ন ডেটে, এবং মাঝখানে অনেক গ্যাপ আছে দেখেন, জুন, জুলাই, আহ জুলাই নাই, আগস্ট আছে, সেপ্টেম্বর নাই, অক্টোবর নাই, আবার নভেম্বর দিয়েছে, ডিসেম্বর নাই, জানুয়ারি দিয়েছে, ফেব্রুয়ারি নাই, মার্চে দিয়েছে। এটা জাস্ট আমি একটা ড্রাফট তৈরি করেছি। তারপর হচ্ছে আপনার এপ্রিল, মে, জুন নাই, এরকম সে বিভিন্ন পেমেন্ট করেছে আর কি বিভিন্ন সময়। এখন ক্লায়েন্ট টোটাল পেমেন্ট করেছে, আমার যেহেতু লোন হচ্ছে 5 লাখ, ক্লায়েন্ট টোটাল আমি ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছি 2,08,000। এবং আমার ইনিশিয়াল রেট ছিল 10%, এবং আমার টেনিউর ছিল 24 মাসের জন্য সে নিয়েছিল, এবং কিস্তি ছিল 24,000 টাকা করে। এখন ক্লায়েন্ট আমার তো পেমেন্ট করে নাই, দেখেন সে লাস্ট পেমেন্ট করেছে 23 সালে ডিসেম্বরে। 24 সাল শেষ, আজকে জানুয়ারি 25, মানে হচ্ছে 25 সাল আর কি। এখন ক্লায়েন্ট এসে আমাকে একটা অফার দিচ্ছে, যে অফারটা দিচ্ছে যে আমি আপনাকে টোটাল 6 লাখ পেমেন্ট করবো, মানে 5 লাখ যে নিয়েছে আমি, তার এগেনস্টে আমি টোটাল 6 লাখের বেশি আমি করতে পারবো না। ক্লায়েন্ট আপনাকে এই অফারটা দিয়েছে, এবং এটাকে আপনি যে রিমেনিং যে অ্যামাউন্টটা পাবেন আপনি, তা আমি তো আগে পেয়েছি 2,08,000, আর আমি লাস্ট হচ্ছে ক্লায়েন্ট আমাকে যে অফারটা দিয়েছে 6 লাখ, সেটা মাইনাস করে আমি ক্লায়েন্টের কাছ থেকে পাবো হচ্ছে আপনার 3,92,000। এবং এটা হচ্ছে আমাকে সে 24, আরো জানুয়ারি থেকে আরো 24 মাসে সে পেমেন্টটা করবে। এখন দিবে হচ্ছে 16,333 টাকা। এখন আমি যে ক্লায়েন্ট আমাকে যে অফারটা দিয়েছে, ফার্স্ট থিং হচ্ছে আমার যে কারেন্ট ইন্টারেস্ট রেট 10%, এইটাকে কাভার করে কিনা, ফার্স্ট থিং আমাকে তো এটা দেখতে হবে। সেকেন্ড থিং আমাকে আরেকটা দেখতে হবে, ধরেন হচ্ছে রেটটা কোনো কারণে আর আর কম, রেটটা হচ্ছে আপনার কিছুটা কমেছে। এখন আপনার কিন্তু কস্ট অফ ফান্ডের নিচে যাওয়া যাবে না, ঠিক না? কস্ট অফ ফান্ড বলতে তো আমরা জানি যে আপনি যেমন কস্ট অফ গুড সোল্ড, আপনি একটা পণ্য তৈরি করতে যত টাকা খরচ হয়, তো এটা হচ্ছে আপনার ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলোতে হচ্ছে কস্ট অফ ফান্ড। মানে আপনি তো ডিপোজিটের কাছ থেকে ডিপোজিট নেন, তারপরে আপনার বিভিন্ন হচ্ছে অপারেটিং কস্ট আছে, সব কস্ট আপনি ক্যালকুলেট করে আপনার একটা কি করে, একটা হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড রেডি করে। তা আপনাকে তো চেক করতে হবে যে আমার যে কস্ট অফ ফান্ড এটার নিচে তো আসলে যাওয়া যাবে না, ঠিক না? তা আমি ওইটাই চেক করব যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট যে আমাকে অফারটা দিয়েছে 6 লাখ সে পেমেন্ট করবে টোটাল, 5 লাখ, 5 লাখের এগেন্সে সে 6 লাখ পেমেন্ট করবে, এবং সে হচ্ছে আপনার বাকি আছে 3,92,000, সেটা আরো সে 24 মাসে পেমেন্ট করবে। এবং তখন এক্সিস্টিং কিস্তি আসে হচ্ছে আমার 16,333 টাকা, জাস্ট আমি ভাগ করে দিয়েছি আর কি। এই 3,92,000 দিয়ে আমি হচ্ছে এটাকে ভাগ করে দিয়েছি। এখন আমি চেক করব যে আমার রেট কি হচ্ছে আয়টা কাভার করে কিনা, এবং কস্ট অফ ফান্ডের নিচে চলে যায় কিনা। তো আমরা বলেছি আয়রা বের করার জন্য আমাকে একটা ফিক্সড ডেটে কিন্তু পেমেন্টটা দিতে হবে। তা আমি ফিক্সড ডেট হিসাবে, ক্লায়েন্ট বিভিন্ন ডেটে পেমেন্ট করেছে, সে 5 তারিখে করেছে, একই মাসের 5 তারিখে করেছে, 25 তারিখ করেছে, এটাকে আমি মান্থ এন্ডে নিয়ে যাব। যে ক্লায়েন্ট যেটা পেমেন্ট করুক না কেন টোটালটাকে আমি মান্থ এন্ডে নিয়ে, তাহলে আমার একটা ফিক্সড ডেট হয়ে গেল যে আমি 31 তারিখ, মানে মান্থ এন্ড ধরে হচ্ছে আমি ক্যালকুলেশনটা করবো আর কি। তা আমি এখানে হচ্ছে যে ফাংশনটা ইউজ করেছি, আমি এগুলো ফেলে দিই, আমি আপনাদেরকে ফ্রেশ করে দেখাই। আমি এখানে যে ফাংশনটা ইউজ করেছি সেটা হচ্ছে আপনার ইও মান্থ। ইও মান্থ মানে হচ্ছে আপনার একটা ডেটের এন্ড অফ মান্থটা আর কি আমি বের করব। তো সেজন্য হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে ইও মান্থ। তাহলে আমি হচ্ছে স্টার্ট ডেট হচ্ছে আমার এই যে যে সেলটা, কমা, তারপর দিব হচ্ছে আমার 0। 0 মানে হচ্ছে কারেন্ট মান্থ, মানে আপনি যে মাসটা সিলেক্ট করেছেন তার এন্ড অফ মান্থ। আর যদি আমরা 1 দেই তাহলে হচ্ছে পরবর্তী মাস। তাহলে আমি এন্টার দিলাম, দেখেন এখানে হচ্ছে আমি ডেট ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে নিই। আমি ডেট ফরম্যাটটাকে হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি, ডাবল ক্লিক করলে হচ্ছে আমার প্রত্যেকটার এন্ড অফ মান্থ চলে আসছে। ওকে। ফার্স্ট থিং হচ্ছে আমার তো কি কি লাগবে আয়ের বের করার জন্য, আমার প্রথম লাগবে হচ্ছে আমার ডেট, ঠিক আছে? তারপর লাগবে হচ্ছে আমার কত টাকা করে সে পেমেন্ট করতেছে আর কি। তা আমি হচ্ছে ডেটটা, প্রথম ডেটটা তো আমার এই 31 জানুয়ারি, এটাই হবে, ঠিক আছে? এখন আমি একটা শিডিউল তৈরি করব 31 জানুয়ারি থেকে। আজকে হচ্ছে আমার জানুয়ারি হচ্ছে আপনার 25 সাল, এবং ঠিক তার সামনে আরো 24 মাস, ঠিক আছে? কারণ যেহেতু সে এই এখন থেকে আরো সামনে 24 মাসে হচ্ছে ওই 16,333 করে হচ্ছে পেমেন্টটা করবে আর কি। তা আমি শিডিউলটা তৈরি করি, তাহলে আমার অ্যাকচুয়ালি শিডিউল হবে কত,
যদি আমি দেখতে চাই যে আপনার টোটাল শিডিউল নাম্বারটা, মানে আমার টোটাল মান্থ কত হয়েছে, আমি যখন যখন তাকে কিস্তিটা লোনটা পেমেন্ট করেছি, সেই লোনটা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার টোটাল কত মাস হয়েছে আর কি, এবং সামনে যেহেতু আরো 24 মাস আছে সেটাকে আমরা যোগ করব। তো এটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ডেটেড ইফ ফাংশনের মাধ্যমে বের করতে হয়, ডেটেড ইফ। তো ডেটেড ইফ ফাংশনটা আমরা ইউজ করি, ডেটেড ইফ। এই ডেটেড ইফ ফাংশনটা কিন্তু আপনার ফর্মুলার মধ্যে কিন্তু নাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনি লিখার পর এই এখানে সাজেশন দেখাবে। এখানে অ্যাকচুয়ালি আমার দুইটা ডেট লাগবে, যেহেতু আমি টোটাল মান্থ ডিফারেন্সটা বের করব, মান্থ। তাহলে স্টার্ট ডেট হচ্ছে আমার এই 31শে জানুয়ারি, কমা, আর আজকের তারিখের এন্ড অফ মান্থ আমি বের করব, যদিও আজকে হচ্ছে এন্ড অফ মান্থ, তারপর এটা ফর এক্সাম্পল এটা যদি আজকে 10 তারিখ হইতো জানুয়ারির, অথবা 20 তারিখ হইতো, আমি এটার এন্ড অফ মান্থটা হচ্ছে আমি এখন বের করে নিব। তাহলে আমি হচ্ছে আগে টুডে ফাংশনটা ইউজ করব, টুডে দিলে আজকের তারিখটা আসবে। এইটার যদি এন্ড অফ মান্থ বের করতে চাই, কমা হচ্ছে 0, কমা। তাহলে দুইটা ডেট পেলাম, একটা হচ্ছে আমার স্টার্ট ডেট, আরেকটা হচ্ছে যেই তারিখ পর্যন্ত আমি দেখতে চাই, আমি আজকে পর্যন্ত দেখতে চাই টোটাল মান্থ ডিফারেন্স। আর ইনভার্টেড কমার মধ্যে লিখবো হচ্ছে আমার এম। ঠিক আছে, এখন যদি এন্টার দিই, দেখেন টোটাল হচ্ছে আমার যেদিন আমার কিস্তিটা শুরু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত টোটাল হচ্ছে 60 মাস। আর আরো হচ্ছে সে কি করবে, 24 মাস হচ্ছে আমার পেমেন্টটা করবে আর কি, টোটাল তাহলে আমার 84 মাসের একটা শিডিউল তৈরি করতে হবে, 84 মাসের। এখন এটা যেটা করতে পারে, আমি কি হয়তো ড্র্যাগ করে করতে হবে আর কি। ধরেন এখানে আমি একটা সিরিয়াল নাম্বার ফেলি, আমি এটা একটা সিরিয়াল নাম্বার ফেলি আর কি, হ্যাঁ। স্যার, জি। স্যার আমি সুমাইয়া বলছিলাম, স্যার স্ক্রিনটা শেয়ার করা যাবে? শেয়ার তো করেছি স্ক্রিন, দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি না। ও, সবাই দেখতে পাচ্ছে কিনা একটু বলবেন তো। জি ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, শিগগিরই দেখতে পাচ্ছি। আপনার ইয়েতে প্রবলেম হতে পারে আপু। হুম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টোটাল যেদিন থেকে কিস্তি দিয়েছি প্লাস আজকে আরো 24 মাস, টোটাল 84 মাসে হচ্ছে একটা শিডিউল করব, এটা আমরা ই ও মানটা ইউজ করব, কমা দিব। এখানে কিন্তু আমরা পরবর্তী মাস যেহেতু লাগবে সেহেতু আমরা 1 দিব, আর 0 দিলে জানি আমরা কারেন্ট মান্থ। যেমন আপনি যদি জানুয়ারি মাসে থাকেন তাহলে জানুয়ারি এন্ড অফ মান্থ, ফেব্রুয়ারি থাকলে ফেব্রুয়ারি এন্ড অফ মান্থ। কিন্তু যেহেতু আমি পরবর্তী মাসেরটা বের করব, এই জন্য দিব হচ্ছে আমার 1। তাহলে হ্যাঁ স্যার, আমি আসিফ বলছিলাম। এটার রেকর্ডেড ক্লাসটা কি স্যার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। সেক্ষেত্রে কিভাবে পেতে পারি স্যার, মেইল? আমি মেলে দিয়ে দেবো নে। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আমি হচ্ছে এটাকে টেনে দিলাম, দেখেন এখানে হচ্ছে আমার এই একটা শিডিউল হচ্ছে 85 মাস আসছে, কারণ এটা আমি চাইলে একটা মাস কমা দিতে পারি। ও আচ্ছা, আমি তো কিস্তি দিয়েছি হচ্ছে আপনার, এটা ঠিক আছে, কারণ হচ্ছে আমি তো কিস্তি শুরু হয়েছে আমার 31 তারিখ, কিন্তু লোন তো দিয়েছি হচ্ছে আমার 1 মাস আগে। তো এটাকে আমরা প্লাস একটা 1 দিয়ে দিতে পারি। ঠিক আছে, +1 দিয়ে এটাকে আমরা হচ্ছে জেনারেল করে দিই, কারণ আমি তো লোন দিয়েছি তাকে 1 মাস আগে, কিস্তি দিয়েছে সে 1 মাস পরে। ঠিক আছে, এখন তাহলে দেখেন এখানে আমার কিন্তু একদম 85 মাসের হচ্ছে একটা লোন শিডিউল আমরা তৈরি করেছি। এইখানে হচ্ছে আমি এখন পেমেন্টটা দেখবো আর কি। এখন আমরা যে ফাংশনটা ইউজ করব, সেখানে দেখেন যেহেতু একই মাসে সে 2-3 বার পেমেন্ট করতে পারে, তার মানে হচ্ছে এখানে আমরা একটা সাম ইফস ফাংশনটা ইউজ করব। তাহলে আমরা লিখবো হচ্ছে সাম ইফস, আমার সাম রেঞ্জ হচ্ছে যে সে পেমেন্ট যেটা করেছে এটাকে আমরা F4 চেপে লক করে দিব, কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এই যে এটাকে আমরা F4 চেপে লক করে দিব, কমা। আর এটা হচ্ছে আমার এই মাসটা। তো দেখেন এই জানুয়ারিতে হচ্ছে সে 24,000 পেমেন্ট করেছে, ডাবল ক্লিক করি, দেখেন এই ফেব্রুয়ারিতেও কিন্তু সে 24,000 পেমেন্ট করেছে, একবার করেছে 20,000, একবার করেছে 4,000, এই দুইটা মিলে কিন্তু 24,000 পেমেন্ট করেছে। এই অ্যামাউন্টটা কিন্তু আমার চলে আসছে আর কি। তো এখন শেষ পর্যন্ত যাই, এখানে দেখেন আমার শেষে পেমেন্ট নেয়, লাস্ট পেমেন্ট যেটা করেছে আমরা যদি দেয় একটু, লাস্ট পেমেন্ট করেছে আপনার এই যে 31শে ডিসেম্বরে আর কি। ওকে, ওকে, এখন দেখি আমার আয়ারটা কত। আমার এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, এখন আমি লিখবো হচ্ছে আইআরআর। আমি ঠিক প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে একদম শেষ পর্যন্ত হচ্ছে সিলেক্ট করেছি, গুণ হচ্ছে আমার 12।
যেহেতু আমার বছরটা বের করতে হবে। দেখেন আমার কিছুই কাভার করে নাই, মানে আমার উল্টা হচ্ছে নেগেটিভ আসছে আর কি। ওকে, এখন আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা ভাইয়া নেগেটিভটা কি ইন্ডিকেট করছে? নেগেটিভটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি তার কাছে তো পাই নাই। মানে নেগেটিভটা কি বলবো আর কি, ধরেন রেটটা নেগেটিভ মানে হচ্ছে তার, নেগেটিভটা বলে ক্যাশ আউটফ্লো। না ক্যাশ আউটফ্লো বলতে ধরেন আমার তো এটা ইনফ্লো, মানে ওইটা ইন এ সেন্স হচ্ছে ওইটা আউটফ্লো। অ্যাকচুয়ালি এটা তো আমার ইনফ্লো, ঠিক না? এই অ্যামাউন্টগুলো হচ্ছে ইনফ্লো। তো -50% মানে হচ্ছে ধরেন হচ্ছে আমার ওই যে সেন্সে বোঝা যায় আর কি, যে ধরেন হচ্ছে আমার এত পার্সেন্ট হচ্ছে, যদি আমার পেমেন্টটা পেতাম বা কোনো জায়গাতে ধর ডিপোজিটে পেমেন্টটা পেতাম, তাহলে তো আমার কত পার্সেন্ট আউটফ্লোটা হইতো আর কি, ওই সেন্সে হয়তো আপনি বলতে পারেন। যেটা পজিটিভ আসছে সেটা হচ্ছে আমার ইনফ্লো আর কি। ঠিক আছে, আর নেগেটিভ যেটা সেটা হচ্ছে আমার ওই ইন এ সেন্স বলতে পারেন, সেটা হচ্ছে আমার আউটফ্লো আর কি। ওকে, এখন দেখি আমরা যদি নিচে যাই, এখন যদি একটু আসি আর কি, আমার কিস্তিটা শুরু হবে এই যে এখান থেকে 28শে ফেব্রুয়ারি। এখান থেকে শুরু হবে, কত শুরু হবে দেখেন, এটা হচ্ছে ইকুয়াল টু আমার এই 16,000। ঠিক আছে, এখান থেকে আমরা ইকুয়াল টু দিয়ে এখন প্রতি মাসে যেহেতু 16,000 করে পড়বে, ইকুয়াল টু দিয়ে আমি হচ্ছে এই সেলটা সিলেক্ট করে দিই। এবার ডাবল ক্লিক করে দিয়ে এখন দেখি যে আমার কত আসছে, যেহেতু আমার এটা একটা পেমেন্ট করবে, আমার একটা সে অফার দিয়েছে। এখন চেক করে দেখবো যে এটা আমার অ্যাকচুয়ালি কত আসছে আর কি। এখন যদি আমি উপরে উঠি, এখন মাত্র আমার 4% কাভার করতেছে। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে সে আমাকে যত পেমেন্ট করেছে, এরপরে সে যত পেমেন্ট করবে, এই আমার হচ্ছে ফেব্রুয়ারি থেকে একদম শেষ পর্যন্ত 24 মাস যেটা, এখানে হচ্ছে আমার 4% হচ্ছে। এখন ধরেন আমি তো তাকে 10% দিয়েছি। ধরেন আপনার কস্ট অফ ফান্ড হচ্ছে 7%। এখন আমাকে এই ডিসিশনে নিতে হবে যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কত মাসে এই 16,000 করে দিলে হবে না, কত করে পেমেন্ট দিলে, ভালো শুনুন, কত করে পেমেন্ট দিলে আমার এইটা 7%-এ গিয়ে দাঁড়ায়। বুঝতে পেরেছেন আমার এখন ডিসিশন বিষয়টা কি হবে? এটা কি কস্ট অফ ফান্ডের উপর বেস করে করা হবে? হ্যাঁ, কস্ট অফ ফান্ডের বেস করে, আমি তো বলেছি আমার কস্ট অফ ফান্ডের নিচে যাওয়া যাবে না। তার মানে এখন আমি ডিসিশনটা নিতে হবে যে ক্লায়েন্ট কত টাকা মান্থলি পেমেন্ট করলে বাকি সামনে 24 মাস আমার এই আয়ারটা হচ্ছে আপনার 7% এসে দাঁড়ায়। তার মানে আমার কস্ট অফ ফান্ডে কাভার করতেছে, এতটুকু পেলে আমার হচ্ছে, আমার জন্য হচ্ছে এনাফ। তাইলে এখন আমরা যেটা করব, এখন তো আমি এরকম বারবার চেক করবো না যে একবার 17,000 লিখে দেখি কত আসে, 5% আসছে, একবার 18,000 লিখি কত আসছে। এখন আমি তো বারবার এরকম চেক করে করে দেখবো না, যেটা সময় লাগবে আর কি। এখন এটা আমার যেটার মাধ্যমে করব সেটা হচ্ছে গোল সিক, মানে আমি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমি আমার গোলে পৌঁছানোর জন্য যেটা করতে হবে সেটা আমরা বের করব। সেটা কিছুই করতে হবে না আপনাকে, আমরা চলে যাব হচ্ছে ডেটা, ডেটা থেকে যে হোয়াট ইফ অ্যানালাইসিস, এখান থেকে যাবো হচ্ছে আমার গোল সিক। গোল সিকে দেখেন কি বলেছে, প্রথম হচ্ছে সেট সেল। সেট সেল হচ্ছে আমার এটা কি, এই ভ্যালুটা কোথায় দাঁড়াবে, টু ভ্যালু, মানে এই সেলের ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়াবে, 7%, মানে হচ্ছে 0.07। কোন সেলটা চেঞ্জ হবে, আমার এই সেলটা চেঞ্জ হবে। ঠিক আছে, মানে এই সেলের ভ্যালু কত টাকা হইলে আমার এই যে আরআরটা হচ্ছে 7%-এ গিয়ে দাঁড়ায়। এখন যদি আমি ওকে দেই, তার মানে হচ্ছে ক্লায়েন্ট যদি আমাকে সামনের, আমাকে যদি হচ্ছে 19,715 টাকা করে পেমেন্ট করে, তাইলে দেন হচ্ছে আমার কস্ট অফ ফান্ডটা কাভার করে, এবং আলটিমেটলি ক্লায়েন্টকে এইটাই পেমেন্ট করতে হবে, এটা বলতে হবে ক্লায়েন্টকে। ঠিক আছে, তখন আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে আরেকবার নেগোসিয়েশন যাব যে আপনি যে পেমেন্টটা বলেছেন সেটা মাত্র অনলি 4% কাভার করে, এটা আমার পক্ষে আসলে সম্ভব না। আমাকে হচ্ছে 7%-এ হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড যেটা আছে সেটা দিতে হবে। আপনার যেহেতু আগে 16,000 সামথিং বলেছেন, আপনার 3,000 টাকা পেমেন্ট বেড়েছে, এটা হচ্ছে আপনার দিলে হবে আর কি। ওকে, তাহলে আমাদের অফারিংটা কত হবে, আমাদের অফারিংটা হবে হচ্ছে আপনার এইটা গুণ হচ্ছে আপনার এই 24। আমাদের অফারিং হবে হচ্ছে টোটাল 4,77,000 টাকা, মানে আপনাকে 4,77,000 টাকা পেমেন্ট করতে হবে। আর ক্লায়েন্ট আমাদেরকে অফার করেছে হচ্ছে 3,92,000 টাকা। ওকে, সবাই ক্লিয়ার এটা? জি, ক্লিয়ার। আমি রেকর্ডিংটা দিয়ে দিব আপনাদেরকে মেইলে।
ওইখানে কোশ্চেন যদি কোনো থাকে, আর আমার তো যারা লিঙ্কডইনে আছেন, তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন, এরপর তো ফ্রি সেশন থাকবে, বা আপনারা লিঙ্কডইনে আমাকে নক করেন, আমি ইয়ে করে দেবো আর কি। আমাদেরকে কি আবার বিষয়টা কি, মেল প্রোভাইড করতে হবে? আমরা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে না হওয়ার কারণে টপিকসটা আমার আহ, একটু, মানে হ্যাঁ, এটা স্পষ্ট তো আমি ধারণা প্রথমেই, নাই। হ্যাঁ, আমি তো তো ইয়েটা কাভার প্রথমে বলেছি, এটা হচ্ছে ব্যাংক এবং এনবিএফআই দের জন্য আর কি। তো জি ভাই, এইটা আসলে থিওরিটা আপনার এই, থিওরিটা জানা থাকলে বিষয়টা আর একটু ক্লিয়ার ধরতে হ্যাঁ হ্যাঁ, পারতাম। আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, আপনি যদি আহ, ধরেন হচ্ছে এক ফাইন্যান্স বা অ্যাকাউন্টসে যদি ধরেন ব্যাংক ফাইন্যান্সে কাজ করছেন না, কিন্তু আপনি ফাইন্যান্সে কাজ করতেছেন অন্য একটা জায়গায়। এখন আপনি তো ব্যাংক থেকে লোন নেন, ঠিক না? এবং আপনাকে তো সেটা মেনটেন করতে হয়। তো আপনারও কিন্তু হিসাব রাখতে হয়, আপনার কিন্তু অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে হয়, এরকম আইআরআর বের করতে হয়, এরকম আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এরকম বিভিন্ন অ্যানালাইসিসে কাজ করতে হয়। তো এটা যে আসলে শুধুমাত্র ব্যাংক ফাইন্যান্স যারা আছেন তাদেরই জানতে হবে তাদের না। আবার ব্যাংক ফাইন্যান্সে কিন্তু সবাই এটা আবার জানে না আর কি। ঠিক আছে? তো এটা যে জানতে হবে বিষয়টা এরকম না, শিখে রাখলেন ভাইয়া এটা আপনাদের অনেক ক্ষেত্রেও হয়তো কাজে লাগতে পারে আর কি। জি। খুব খুব ভালো একটা সেশন ছিল ভাই এটা। কি ছিল? ভাই খুব সিপিএম ভালো আনতে একটা হবে। সেশন ছিল এটা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, আমরা তাহলে ভাইয়া নেক্সট। আসসালামু আলাইকুম। জি একটা কোশ্চেন ছিল আমার, জি জি। যেটা হচ্ছে যে আইআরআর যদি আমি কস্ট অফ ফান্ড কে ম্যাচ করি তাহলে তো ওই পয়েন্টে আমার কোনো প্রফিটেবিলিটি থাকতেছে না, তাই না? না, মানে আমার তো প্রফিট থাকবে না, আমার লস হচ্ছে না আর কি। ব্রেক ইভেনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ব্রেক ইভেন থাকতেছে, রাইট। আচ্ছা, আমারটা কি কেটে গেল নাকি? আমি কথা শুনতে পাচ্ছি না সবাই? কি জি জি শুনতে ভাইয়া পাচ্ছি? শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এবার একটু নেক্সটে যাই আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন ধরেন আমি জাস্ট সাইডে দেখাই দিই। ধরেন আমি যে এখানে একটা শিডিউল ইয়া তৈরি করেছি, সিরিয়াল নাম্বার তৈরি করেছি, এটা কিন্তু আমি একটা ওই যে +2 দিয়ে টেনে 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 করেছি আর কি। আমি টেনে গিয়ে 85 পর্যন্ত গিয়েছি আর কি। তো এটা যদি আমরা এক্সেল 365 এর মাধ্যমে করতাম আর কি, তাহলে কিভাবে করতাম আর কি? সেটা হচ্ছে আমার কিছুই করতে হইতো না, সেটা হচ্ছে আমরা সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব। এটা এক্সেল 365 লাগবে। আমি আসলে এক্সেল 365 এর কথা এবং পাওয়ার কুইরির কথা কেন বলতেছি, যেমন আপনাদের পরের সেশনটা দেখাবো আর কি, যে এক্সেল ফর্মুলা ভার্সেস হচ্ছে আপনার পাওয়ার কুইরি আর কি। হ্যাঁ, এর পরের সেশনটা হবে, এর পরের সেশনটা হবে পাওয়ার পিভটের উপর। পাওয়ার পিভটের মাধ্যমে আপনি কিভাবে ডেটা অ্যানালাইসিস করবেন, কিভাবে ডিসিশন মেক করবেন, এটা আমরা আজকে একটু পার্ট দেখবো আর কি। তা আমি আপনাদেরকে কেন বলতেছি যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন কিন্তু এক্সেল 365, কিন্তু আমরা এখনো সেই কনভেনশনাল 16 ইউজ করি। তো সবাইকে রিকোয়েস্ট করবো আস্তে আস্তে হচ্ছে আপনি এটার মধ্যে আসেন, খুবই মজা পাবেন। এতটা ডাইনামিক, আপনার কাজ অনেক সহজ করবে। আমি কয়েকটা ফর্মুলা আপনাদেরকে আজকে দেখাই দেবো আর কি। তো প্রথম হচ্ছে আমি যদি একটা সিরিয়াল নাম্বার তৈরি করতে চাই, জাস্ট কিছু না, এটা হচ্ছে 85 লিখলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, দেখেন 1 থেকে অটোমেটিক ভাবে 85 পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার তৈরি হয়েছে, যেটা আমাকে কোনো ড্র্যাগ করতে হয় নাই, কারণ এটা হচ্ছে এক্সেল 365 এর ডাইনামিক অ্যারে ফাংশন আর কি। আবার দেখেন এই যে ডেটটা যে ইউজ করেছি, এখানেও কিন্তু আমি ড্র্যাগ করেছি, ঠিক না? আমি ড্র্যাগ করে টেনে টেনে হচ্ছে নিচে নিয়েছি আর কি। তো এইটা যদি আমি ধরেন এক্সেল 365 দিয়ে ইউজ করতাম, তাহলে কি করতাম আর কি? ফার্স্ট হচ্ছে আমার এইটা তো ডেট, তো প্রথম ইনিশিয়াল ডেট তো এটাই হবে। তা আমি শিডিউলটা তৈরি করার সময় কি করেছিলাম, ও মান্থ ইউজ করেছিলাম। স্টার্ট ডেট হচ্ছে আমার এটা, কমা। এখন দেখেন এখানে মান্থ, এখানে মান্থ হবে কি, এখানে হচ্ছে আমার টোটাল ওই 84 হচ্ছে আপনার একটা শিডিউল তৈরি করব আর কি। ঠিক আছে, 84 মাসের প্রথমটা তো আমার কাভার করেছে 31শে জানুয়ারি। এখানে আমার জাস্ট হচ্ছে সিকোয়েন্স ফাংশনটা ইউজ করবো, যেটা একটু আগে ইউজ করেছি, রো হবে হচ্ছে আপনার 84। এই দেখেন অটোমেটিক ভাবে কিন্তু আমার ওই শিডিউলটা তৈরি হয়ে গেছে দেখেন। ওল্ডার ভার্সনে করলে কিন্তু যে আমার ড্র্যাগ করতে হইতো, এখানে কিন্তু তা করতে হয়নি। জাস্ট হচ্ছে আমি মান্থ আর হচ্ছে সিকোয়েন্স হচ্ছে আমার ওই যে 84টা হবে, 1 থেকে 84 পর্যন্ত, যেহেতু ওই নাম্বারটা লাগবে দিয়েছি। কারণ আমরা জানি 1 দিলে পরবর্তী মাস, 2 দিলে তার 2 মাস পর মান্থে, 3 দিলে তার 3 মাস পর, 4 দিলে 4 মাস পর। তো দেখেন শিডিউলটা কিন্তু আমার অটোমেটিক ভাবেই কিন্তু আপনার চলে আসছে আর কি। ঠিক আছে, ওকে। আমরা এরপর হচ্ছে নেক্সটে যাই। সেটা হচ্ছে এখানে কি করতে বলেছে দেখেন, এটা হচ্ছে একটা কালেকশন রিপোর্ট। হ্যাঁ, একটা মাসের একটা কালেকশন। এখানে অ্যাকাউন্টের নাম, নাম্বার দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে, ক্লায়েন্ট কোন তারিখে পেমেন্ট করেছে। এখানে একটা রিমার্কস দেওয়া আছে আর কি। রিমার্কসে বলে দেওয়া আছে হচ্ছে আপনার কিছু এখানে চেকে পেমেন্ট আছে, কিছু এখানে আবার ক্যাশে পেমেন্ট আছে, কিছু ব্যাংক ট্রান্সফারে আছে। এখন ম্যানেজমেন্ট আপনার কাছ থেকে এই সিনারিও থেকে আপনাকে
সে বের করতে বলেছে, দেখেন প্রথমে কি, যে তুমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে, কর্পোরেট, এসএমই, হোম, অটো, পার্সোনাল, এই 5টা ডিপার্টমেন্ট ধরে কত টাকা ক্যাশে পেমেন্ট হয়েছে, কত টাকা, এটা হচ্ছে আপনার ওই যে ক্যাশ ফ্লোটা হচ্ছে আপনার অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে। ব্যাংকে তো আপনার জানেন যে আপনার এই ক্যাশ ফ্লোটা কতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি লোন দিচ্ছেন, লোন নিচ্ছেন, একদিনের জন্য কিন্তু আপনার হিউজ ডিফারেন্স চলে আসে আর কি। এবং আপনি অ্যাকচুয়ালি কালকে যে আপনার লোন দিবেন, অ্যাকচুয়ালি কি আপনার সেই অ্যামাউন্টটা ব্যাংকে আছে কি না। কারণ আপনার আবার দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে ডিপোজিটর কিন্তু টাকা ভাঙাইতে আসে, ঠিক না, তাদেরও মাথায় তাদের কথা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা হচ্ছে আমাকে লোনও দিতে হবে। তো এই যে সকল কিছু আমার ক্যাশ যে আমার হচ্ছে অ্যানালাইসিস করে, এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই জন্য আমার ক্যাশে কত টাকা পেমেন্ট হচ্ছে, কত টাকা চেকে হচ্ছে, কতটুকু ব্যাংক ট্রান্সফারে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন, ক্যাশ ক্লায়েন্ট তো অ্যাকচুয়ালি প্রতি মাসে হচ্ছে আপনার চেক দিয়ে যায়, চেকের থ্রুতে হচ্ছে আপনার পেমেন্টটা হচ্ছে নিয়ে নেয়। আর ব্যাংকে তো আসলে দরকার হয় না, ব্যাংকে তো আসলে একটা কাঁচা অ্যাকাউন্ট থাকে, ওটার মাধ্যমে নিতে পারে আর কি। এখন ক্লায়েন্ট তো অ্যাকচুয়ালি পেমেন্ট করবে হচ্ছে তার প্রতি মাসে, ঠিক যে তারিখে ইনস্টলমেন্ট আছে সেই তারিখে পেমেন্টটা করবে আর কি। এখন ক্যাশ পেমেন্টটা যে করতে, তার মানে কি, ক্লায়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু চেক ডিজাইনার করে দিচ্ছে। চেক ডিজাইনার মানে হচ্ছে সে ওভার ডিউ করার পর কিন্তু ক্যাশ পেমেন্ট করে জেনারেলি, ঠিক না। ধরেন আপনি কি চেকটা ডিজাইনার হয়েছে, আপনি এরপরে ক্যাশে পেমেন্ট করলেন আর কি। তো এটাও দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যেমন অ্যানালাইসিস করতাম যে এক মাসের পুরা যত ক্লায়েন্ট আছে, সে কোন মাসে ক্যাশে পেমেন্ট করেছে, কোন মাসে চেকে পেমেন্ট করেছে, অ্যানালাইসিসটা ট্র্যাক রাখতাম আর কি। কারণ তার পেমেন্ট বিহেভিয়ারটা জানাটা কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যানালিস্টের জন্য, যে সে কি ওয়েতে অ্যাকচুয়ালি পেমেন্টটা করছে। ঠিক আছে, তো এই সকল বিষয় অ্যানালাইসিস কিন্তু আপনাকে ধরেন এই কালেকশন রিপোর্টের উপর করতে হবে। ফার্স্ট হচ্ছে আমি দেখবো আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চ ধরে আমি যদি অ্যানালাইসিস করতে বলে যে আপনার কত টাকা ক্যাশে পেমেন্ট করতেছে BF10 এ। এখন এখানে রিমার্কস গুলো দেখেন, রিমার্কস গুলো আছে হচ্ছে কিছু আছে চেক লেখা একদম পুরোটা, আবার কিছু লেখা CHQ লেখা, আবার কিছু লেখা ক্যাশ, ক্যাশটা ক্যাশেই লেখা, আর BF10টা কিছু আছে BFT লেখা, আর একটা কিছু আছে ব্যাংক ইনস্ট্রাকশন, এভাবে লেখা আর কি। তো এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা হচ্ছে চেক, কোনটা হচ্ছে আপনার ক্যাশ। এখান থেকে আমি পাশে একটা বের করব। আমি আপনাদেরকে প্রথমে কনভেনশনাল ওয়েটা দেখাচ্ছি, পরে আমি দেখাবো কিভাবে Excel 365 এর মাধ্যমে এটা আমরা বের করব আর কি। তো অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার একটা সেলের মধ্যে আছে কি না, আমরা যে ফাংশনের মাধ্যমে দেখি সেটা হচ্ছে সার্চ ফাংশন। মানে সার্চ ফাংশনের মাধ্যমে আমি দেখি যে এটা ওই সেলটার মধ্যে ভ্যালুটা আছে কিনা। যেমন আমি যদি সার্চ লিখি, সার্চ লিখে আমি ফাইন টেক্সট, কি ফাইন টেক্সট হচ্ছে আমার চেক, ঠিক আছে। উইদিন টেক্সট কোনটা, আমার এই সেলটা। আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন এখানে কিন্তু 26 আসছে। এখানে যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে আপনার এই যে তার হচ্ছে পজিশনটা, এই ঠিক এই সিটা যত নাম্বার ক্যারেক্টার, যত নাম্বার ক্যারেক্টার, সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি, যেখানে ভ্যালু আসছে সেখানে অ্যাকচুয়ালি চেকে পেমেন্ট হয় না, মানে ওখানে চেক শব্দটা নাই। আচ্ছা, এটা তো আমি পেলাম হচ্ছে আপনার চেক দিয়ে। এখন যদি আমি দেখতে চাই চেক অথবা CHQ এই দুইটা আছে কিনা, এই দুইটার যে কোনো একটা আছে কিনা, তার মানে আমরা অর ফাংশন ইউজ করব, এইটা অথবা এটা আছে কিনা। ঠিক আছে, চেক অথবা CHQ এই দুইটা আছে কিনা, তাহলে এটা হচ্ছে আমরা অর ফাংশনের মাধ্যমে বের করতে পারি। অর দিয়ে হচ্ছে আপনার যতগুলো ক্রাইটেরিয়া সেট করবেন তার যে কোনো একটা আছে কিনা। তার একবার কি দেখবো, আমি সার্চ ফাংশনটাকে কপি করে নিব, আমি আর ফর্মুলা লিখবো না, এখানে পেস্ট করে দিব, এখানে লিখবো হচ্ছে CHQ। এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিই, উম, আচ্ছা, আচ্ছা, যেটা একটু হোল্ড, সরি, সেটা হচ্ছে যে দেখেন এখানে তো নাম্বারটা আসছে, ঠিক না। এখানে যেখানে যেখানে নাম্বার সেখানে হচ্ছে আপনার চেক আসছে। এখন যদি আমি একটা ফাংশন ইউজ করি সেটা হচ্ছে ইজ নাম্বার। আচ্ছা, আমাকে যদি বলেন ইজ নাম্বার মানে কি, এখানে নাম্বার আছে কিনা, ট্রু। ট্রু মানে কি, সেখানে অ্যাকচুয়ালি চেক শব্দটা আছে, ঠিক আছে। আর ফলস মানে কি, সেখানে নাই। এটা ক্লিয়ার কিনা শালি আমাকে একটু বলেন, তাহলে আমি নেক্সটে যাবো আর কি। এই ইজ নাম্বারটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার। জি ভাই, আচ্ছা, জি ক্লিয়ার। ভাই। তার একটু মানে হচ্ছে যেখানে একটু নাম্বারটা পড়েছে, মানে ইজ নাম্বার মানে নাম্বার কিনা, নাম্বারটা পড়েছে সেখানেই মানে নাম্বার মানে হচ্ছে সেখানে চেক শব্দটা আছে আর কি। তাহলে আমি হচ্ছে এইটাকে আবার একটু ফর্মটা একটু বড় হবে, আমি কপি করলাম, এখানে কমা দিয়ে আবার পেস্ট করলাম, এখানে লিখে দিব হচ্ছে CHQ।
আর এখানে লিখবো হচ্ছে আমার এখনো যে অর লিখবো আর কি। ভাইয়া একটু একটা কোয়েশ্চেন ছিল। জি। বিষয়টা হচ্ছে আপনি নাম্বারের কথা বললেন যে নাম্বার আছে যেখানে ওটা চেক হবে, কিন্তু আমি তো আপনি কি পাশের কলাম কলাম ধরেছেন ভাই নাকি না না, ডি কলাম। কলামে ডি নাম্বার? ডি মানে রিমার্কস এর রিমার্কস থেকে। কলামটা। হ্যাঁ, রিমার্কস থেকে হচ্ছে আমি দেখতেছি যে এখানে আমার এই শব্দগুলো আছে কিনা। বুঝতে পেরেছেন? জি জি ভাই। ওকে। আচ্ছা দেখেন এখানে ট্রু, এই যে এখানে দেখেন ট্রু আসছে, কিন্তু এখন এখানে ট্রু আসা মানে কি? মানে এখানে দেখেন এই যে সিএইচ কিউ আছে। অর দিয়ে মানে হচ্ছে আপনার ওই দুইটার মানে যতগুলো লিখবেন কন্ডিশন তার যে কোনো একটা আছে কিনা, থাকলে সে হচ্ছে ট্রু দেখাবে। তো সিএইচ কিউ অথবা সিএইচ পুরোটা মানে সিএইচ ই কিউ ইউ ই, আর এটা হচ্ছে সিএইচ কিউ আর কি, যে কোনো একটা আছে কিনা থাকলে হচ্ছে আপনি এখানে ট্রু দেখাবে আর কি। তার মানে আমার এখন দেখেন এই যে ট্রু ফলস, এখানে কিন্তু আমরা ইফ ফাংশন ইউজ করতে পারি। কারণ ইফ এর এই লজিক্যাল টেস্টে কিন্তু আপনার কি থাকে, ওই হচ্ছে আপনার ট্রু অথবা ফলস হচ্ছে দেখায় আর কি। তো আমরা অর ফাংশনের মাধ্যমে এটাই দেখবো যে এখানে ট্রু অথবা ফলস। ট্রু হলে এখানে কি আমার রেজাল্ট শো করবে, সেটা অ্যাকচুয়ালি চেকে পেমেন্ট হয়েছে। ঠিক আছে, এখন ব্র্যাকেট ক্লোজ। আর না হলে হচ্ছে আমি দুইটা ইনভার্টেড কমা মানে হচ্ছে সেখানে এখন পর্যন্ত আমি টেস্ট করি নাই। তা আমি দেখেন যেখানে যেখানে অ্যাকচুয়ালি চেক অথবা শর্ট ফর্মে পাচ্ছে সেখানে আমার চেক কথাটা চলে আসছে। ওকে, এখন আমরা বের করবো হচ্ছে ক্যাশেরটা। ক্যাশেটটা না বের করে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই বিএফটি এবং হচ্ছে ব্যাংক ইনস্ট্রাকশন এই দুইটাকে হচ্ছে এখন ইউজ করি। তো আমরা ইফ এবং অর দিয়ে যখন কোনো একটা ক্রাইটেরিয়া সেট করে আমরা যখন রেজাল্টটা নিয়ে আসি, যদি এরকম আরও মাল্টিপল ক্রাইটেরিয়া থাকে তখন অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু চেঞ্জ হয় না, ফর্মুলার মধ্যে চেঞ্জ হয় শুধুমাত্র ভ্যালুগুলা। তা আমি যদি এই ফর্মুলাটাকে কপি করে ফেলি পুরোটাকে, কন্ট্রোল সি, অল্টার এন্টার দিলে আমরা জানি নতুন একটা লাইন ক্রিয়েট হয়, কন্ট্রোল ভি। এখানে এখন সিএইচ কিউর জায়গায় আমরা এখন কি লিখবো, এক লিখবো হচ্ছে বিএফটি। সার্চ ফাংশনটা কেস সেন্সিটিভ না, কিন্তু যদি আমি ফাইন্ড ফাংশনে লিখতাম সেটা আবার কেস সেন্সিটিভ। মানে বড় হাতে লিখলে বড় হাতে লিখতে হবে, ছোট হাতে লিখলে ছোট হাতে লিখতে হবে। সার্চ ফাংশনটা এরকম না, আপনি বড় ছোট যেটাই লিখেন না কেন কোনো প্রবলেম নাই। তো আমি এই জন্য সার্চ ফাংশনটাই লিখেছি আর কি। আরেকটা হচ্ছে ব্যাংক ইনস্ট্রাকশন, হ্যাঁ, বা ইনস্ট্রাকশনও লিখতে পারি আমরা, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ইনস্ট্রাকশন। তাহলে এটা হবে হচ্ছে আমার, সেটার স্ট্যাটাস হবে হচ্ছে আমার ব্যাংক ট্রান্সফার। ওকে, অল্টার এন্টার। এবার হচ্ছে আমরা একটু পেস্ট করি। এখানে হচ্ছে এখন ক্যাশ, ক্যাশের জন্য আমার অ্যাকচুয়ালি এখানে তেমন কিছু লিখতে হবে না, জাস্ট এখানে লিখে দিব হচ্ছে ক্যাশ। আর এখানে আর লিখতে হবে না, কারণ শুধুমাত্র ক্যাশ আছে কিনা এটাই আমরা দেখবো। তার মানে হচ্ছে এই সেলটার মধ্যে যদি ক্যাশ থাকে তাহলে আমার রেজাল্ট শো করবো হচ্ছে ক্যাশ। আর যদি অন্য কোনো কিছু থাকে, যেগুলি এই তিনটা ছয় পাঁচটা যে লিখেছি পাঁচটা বাই থাকার কথা না, যদি থাকে সেটা আমি চেক করব, রেজাল্ট লিখবো হচ্ছে চেক। মানে সেখানে আমাকে একবার চেক করে নিতে হবে যেখানে চেক আসছে কেন। এবার ডাবল এন্টার দিই। এখানে হচ্ছে আপনার ইফ ইজ নাম্বার সার্চ, যদি এটা হয় এখানে ব্র্যাকেটটা ইজ নাম্বার ব্র্যাকেটটা ক্লোজ করা হয় নাই। এখন দেখেন আমি যদি ডাবল ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে যেখানে হচ্ছে আমার চেক সেখানে চেক আসছে, যেখানে ক্যাশ সেখানে ক্যাশ আসছে, যেখানে ব্যাংক ট্রান্সফার মানে বিএফটিএ অথবা ইনস্ট্রাকশন যেটাই থাকুক না কেন সেটা হচ্ছে আমার ব্যাংক ট্রান্সফার হিসেবে আসছে। ঠিক আছে, সবাইকে এই ফর্মুলাটা ক্লিয়ার কিনা? ফর্মুলা ক্লিয়ার ক্লিয়ার এটা ভাই। তো। এটা ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশনের ক্ষেত্রেও ভালো কাজে লাগবে। জি জি। আহ, সবাই কি ক্লিয়ার কিনা যতটুকু দেখিয়েছি, কনসেপ্টটা জি ক্লিয়ার ভাইয়া কিনা? ক্লিয়ার। জি জি। ওকে, এখন আমরা দেখেন আমার কাজ সহজ হয়েছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাকে যেহেতু ম্যানেজমেন্ট বলেছে তুমি ব্রাঞ্চ এবং হচ্ছে ডিপার্টমেন্ট ধরে বের করো। এখন দেখেন খেয়াল করে এখানে তো কোথাও ব্রাঞ্চ আর ডিপার্টমেন্ট নাই, তবে একটা হিন্টস আছে। সেটা হচ্ছে প্রথম যে পাঁচটা কোড এটা হচ্ছে আমার ব্রাঞ্চ কোড, আর মাঝখানে যে তিনটা কোড এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট কোড। এই যে একটা অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে প্রথম পাঁচটা হচ্ছে আমার ব্রাঞ্চ কোড, আর মাঝখানে তিনটা কোড হচ্ছে আমার ডিপার্টমেন্ট কোড। এখানে আমি লিখি হচ্ছে স্ট্যাটাস, আর এখানে লিখবো হচ্ছে আপনার ব্রাঞ্চ
আর এখানে লিখবো হচ্ছে আমার ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখন আমরা ভিলুকাপ ফাংশনটা বের করব। ভিলুকাপের মাধ্যমে হচ্ছে আমি ব্রাঞ্চ আর ডিপার্টমেন্ট নিয়ে আসবো। এখন খেয়াল করে দেখেন এখানে যে ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট যে নিয়ে আসবেন, আমার তো প্রথম হচ্ছে চারটা কোড হচ্ছে আমার কি ব্রাঞ্চ কোড। তাহলে আমি ভিলুকাপ লিখলাম, লুকআপ ভ্যালু কোনটা হবে? 0005। খেয়াল করে দেখেন লুকআপ ভ্যালু হবে প্রথম চারটা। এটা আমরা কোন ফাংশনের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি? লেফট। লেফট ফাংশন। তাহলে আমি লিখলাম হচ্ছে লেফট, টেক্সট হচ্ছে আমার এসএল, নিব হচ্ছে চারটা ক্যারেক্টার, কমা টেবিলারে কোনটা? টেবিলারে হচ্ছে আমার এই রেঞ্জটা। এটাকে আমরা অবশ্যই F4 চেপে লক করতে হবে, কারণ আমি নিচে টানবো। ফর্মে যখন আমরা নিচে অথবা ডান পাশে টানি আমার সেল রেফারেন্স চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি এটাকে লক করেছি। কলাম ইন্ডেক্স নাম্বার হবে, এটা হচ্ছে ফার্স্ট কলাম, আর বনি গুলশান এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। এই জন্য লিখলাম হচ্ছে আমার 2, 0 মানে হচ্ছে আমার এক্স্যাক্ট ম্যাচ। ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে দিব। এই দেখেন এখানে আমার ব্রাঞ্চ চলে আসছে। এখন হচ্ছে আমি ডিপার্টমেন্টটা বের করবো, তাহলে এখানে আবার লিখবো হচ্ছে আপনার ভিলুকাপ। এখানে দেখেন আমার মাঝখানে তিনটা কোড, এটা আমরা কোন ফাংশনের মাধ্যমে বের করতে পারি? মাঝখানে তিনটা কোড, মিড ফাংশন। টেক্সট হচ্ছে আমার এসএল, স্টার্ট নাম্বার এই 7 কত নাম্বার ক্যারেক্টার? প্রথম চারটা হচ্ছে ব্রাঞ্চ, মাঝখানে একটা স্পেস দেওয়া আছে, 7 হচ্ছে আমার 6 নাম্বার ক্যারেক্টার। তো লিখলাম হচ্ছে 6, কমা দিব হচ্ছে তিনটা ক্যারেক্টার নিব আমি। তাহলে এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, মানে আমি এই মাঝখানে তিনটা কোড, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট কোড, এটা আমি এখান থেকে নিয়ে আসবো। আমার টেবিলারে হচ্ছে আমার এই পুরো রেঞ্জটা, এটাকে আমরা F4 চেপে লক করে দিব। কলাম ইন্ডেক্স নাম্বার 2, কমা হচ্ছে আমার 0। তাহলে আমি ডাবল ক্লিক করলে এটা হচ্ছে আমার রেজাল্ট চলে আসছে। ওকে, এটাকে আমরা এখন অ্যানালাইসিস করব। আমরা পিভট টেবিল দিয়ে খুব দ্রুত অ্যানালাইসিস করতে পারি। আমরা পুরোটা সিলেক্ট করলাম, ইনসার্ট থেকে আমরা চলে যাব হচ্ছে পিভট টেবিল। আমার হচ্ছে এক্সিস্টিং শিটে করে, আমি নতুন ওয়ার্কশিট আমি গেলাম না। হ্যাঁ, আমি নতুন এক্সিস্টিং শিটে হচ্ছে আমি ঠিক করে দিই হচ্ছে এটা। এবার ওকে দিয়ে দিই। এখন দেখি আমার ব্রাঞ্চ ধরে হচ্ছে আমার ক্যাশের কি অবস্থা, বা ডিপার্টমেন্ট ধরে। আমি ডিপার্টমেন্টের নামটা হচ্ছে আপনার রোতে বসাবো, স্ট্যাটাসটা আমি কলামে বসাবো, আর রিসিভড অ্যামাউন্ট আমি ভ্যালুতে বসাবো। দেখেন সুন্দরভাবে হচ্ছে আপনার, এই দেখেন সুন্দরভাবে হচ্ছে আপনার চলে আসছে যে কর্পোরেটে অ্যাকচুয়ালি ব্যাংক ট্রান্সফারে কত টাকা পেয়েছি, ক্যাশে কত টাকা পেয়েছি, চেকে কত টাকা পেয়েছি। যদি আপনাকে এটাকে সাজাতে চান যে আগে চেক দেখাবো, জাস্ট কিছুই করতে হবে না, এখানে চেক লিখে দিবেন। আর এখানে দেখাবেন হচ্ছে আমি ক্যাশ, এখানে ব্যাংক ট্রান্সফার, জাস্ট আপনি লিখে দিলে এটা অটোমেটিক ভাবে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন, এখান থেকে আপনি এখন সুন্দরভাবে কিন্তু, আর আপনি যদি ব্রাঞ্চ ধরে করতে চান কিছুই করতে হবে না, আমরা জানি এটা পিভট টেবিলে জাস্ট হচ্ছে আমি ড্র্যাগ করে এখান থেকে ব্রাঞ্চ নিয়ে আসবো। তাহলে ব্রাঞ্চ ধরে কিন্তু আমি তার মানে আপনি এখন যে কোনো আঙ্গিকেই কিন্তু অ্যানালাইসিস করে ফেলতে পারবেন যে আপনার কোন ব্রাঞ্চে বা কোন ডিপার্টমেন্টের আপনার ক্যাশে কি অবস্থা, চেকের কি অবস্থা, আমি কি ক্যাশ বেশি পাচ্ছি নাকি চেক বেশি পাচ্ছি, এখান থেকে আমার সেই সিনারিওটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে হচ্ছে দেখে ফেলতে পারবো। সবাই ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। ওকে, এরপর জি। আমরা চলে যাব হচ্ছে এনপিএল অ্যানালাইসিস। এনপিএল মানে হচ্ছে নন পারফর্মিং লোন। এটা আমরা করব পাওয়ার কুইরি এবং হচ্ছে পাওয়ার পিভটের থ্রুতে। এখানে অ্যাকচুয়ালি আমরা কি দেখব প্রথমে, এটা একটু বড় হবে, একটু ভালোভাবে দেখেন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি দেখব যে আমার প্রত্যেকটা ব্রাঞ্চের এনপিএল এর কি অবস্থা, বা আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের এনপিএল পার্সেন্টেজটা দেখবো আর কি। তো এনপিএল পার্সেন্টেজটা কিভাবে বের করে, জাস্ট আমি আপনাদেরকে যারা আইডিয়া না তাদেরকে একটু ধারণা দিই। আপনার নন পারফর্মিং লোন, ব্যাড লোন, এটা এখন মোটামুটি সবাই জানে আর কি। ঠিক আছে, খারাপ লোনের অবস্থা সবাই জানে আর কি বাংলাদেশে। তো অ্যাকচুয়ালি কিভাবে বের করে, একটা এক্সাম্পল দিই। ধরুন একটা ডিপার্টমেন্টে, ধরুন অটো লোনে আমি লোন দিয়েছি হচ্ছে 100 টাকা, আমার খারাপ লোন হচ্ছে 5 টাকা। তাহলে আমি হচ্ছে পার্সেন্টেজ কত আমার এনপিএল পার্সেন্টেজ যদি বলি, তার মানে এটা ডিভাইড বাই হচ্ছে আমার এই টোটাল অ্যামাউন্টটা, তাহলে হচ্ছে আমার এনপিএল পার্সেন্টেজ হচ্ছে 5%। জেনারেলি বেঞ্চমার্ক হচ্ছে 5%। এটা কোম্পানি কোম্পানি ভ্যারি করে, তবে আহ, আপনি যদি মার্কেট সিনারিও চিন্তা ভাবনা করেন, 5% মোটামুটি সে কোম্পানির স্ট্রেংথ খুবই ভালো আর কি। ওভারঅল 5% উপরে গেলে তখন সেটা একটু অ্যালার্মিং, আর 10% উপরে গেলে তো সেটা, এটা বাংলাদেশ ব্যাংক থেকেই ওনারা হচ্ছে অডিটে করলে ওটা তখন হচ্ছে বোঝা যায় আর কি যে কার কি অবস্থা। জেনারেলি 5% মতো থাকা হচ্ছে মোটামুটি, আমি যতটুকু দেখে আসছি আর কি, স্ট্যান্ডার্ড ধরা হয় আর কি। ওকে, আর 5% থেকে 10% গেলে মোটামুটি একটু, তারপর 10% উপরে গেলে এটা খুবই অ্যালার্মিং আর কি। এখন
আহ, বুঝতে পেরেছেন যে আপনার এখান থেকে কিভাবে বের করতে হবে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার টোটাল পোর্টফোলিও আর হচ্ছে এনপিএল অ্যামাউন্ট দিয়ে হচ্ছে ভাগ করলেই আমার এনপিএল পার্সেন্টেজ চলে আসবে। এখন প্রত্যেকটা ক্লায়েন্টের এই দেখেন, প্রত্যেকটা এখানে অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটা ক্লায়েন্টে কিন্তু একটা স্ট্যাটাস দেওয়া হয়। এই স্ট্যাটাসটা দেওয়া হয় হচ্ছে আপনার পেমেন্ট বিহেভিয়ারের উপর। ধরেন আপনি একটা দুইটা পেমেন্ট করেন, আপনি ইউসি। আপনি তিনটা থেকে ছয়টা পেমেন্ট করেন, পাঁচটা পেমেন্ট করেন, আপনি হচ্ছে এসএমএ। এটা বাংলাদেশ ব্যাংকের রুলস সেট করে করেছে আর কি, যে আপনি ছয়টা থেকে 11টা পেমেন্ট করেন, আপনি হচ্ছেন এসএস। তো এসএস থেকে হচ্ছে এনপিএলটা শুরু হয়, এসএস ডিএফ বিএল। টোটাল এই তিনটা স্ট্যাটাসকে বলা হচ্ছে আপনার এনপিএল। তাহলে কি কি বললাম? এসএস, ডিএফ আর হচ্ছে বিএল। এই তিনটাকে বলবো হচ্ছে আমরা এনপিএল, মানে নন পারফর্মিং লোন। এবং এটার এগেনস্টে আবার প্রভিশন ধরে, আমরা এটা একটু পরে দেখবো আর কি। এখন এখানে তো দেখেন কিছুই নাই আমার এনপিএল। কারা কারা এনপিএল সেটা আমাকে ফর্মুলা দিয়ে বের করতে হবে, কোন কোন অ্যাকাউন্টটা। সেটা হচ্ছে এনপিএল, তারপর এনপিএল পার্সেন্টেজটা বের করব। তো এনপিএল পার্সেন্টেজ যে বের করব, তো এনপিএল অ্যামাউন্টটা কোথায়? এনপিএল অ্যামাউন্টটা এখানে তো নাই। তো এইটা আমরা হচ্ছে এখন পাওয়ার কুইতে থ্রুতে করতে পারবো। আমরা এটাকে চাইলে কিন্তু ফর্মুলা লিখেও করতে পারি, কোনো প্রবলেম নাই। আমি এখানে ইফ লিখেও করতে পারি, যে ইফ যদি এটা ইকুয়াল টু ইউসি হয়, তাহলে হচ্ছে আমার ইউসি, যদি এসএমএ হয় তাও ইউসি, মানে ইউসি মানে হচ্ছে আনক্লাসিফাইড। যদি এসএস হয়, ডিএফ অথবা বিএল যে কোনো একটা হয়, তাহলে হচ্ছে আপনার এনপিএল। তারপরে আবার একটা ফাংশন লিখবো, যদি এখানে এনপিএল হয় তাহলে তুমি এখানে এনপিএল অ্যামাউন্ট দেখাও। যদি তুমি এখানে ইউসি হয় তাহলে তুমি এখানে এটার পোর্টফোলিও অ্যামাউন্টটা দেখাও। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে আপনার পাওয়ার কুইতে। পাওয়ার কুইতে আপনি যাবেন, কিছুই করতে হবে না, আপনি যাবেন হচ্ছে ডেটাতে। এই যে এখান থেকে যারা ওল্ডার ভার্সন 16, তারা পাবেন হচ্ছে ফ্রম কুইরি, মেবি ফ্রম কুইরি। আর আমি যাব হচ্ছে এখান থেকে গেট ডেটাতেও যেতে পারি। আর এখানেও কিছু অপশন আছে, এখান থেকে হচ্ছে ফ্রম টেবিল, ফ্রম ওয়েব, ফ্রম টেক্সট অথবা সিএসবি। আমি যেহেতু টেবিল থেকে করব, তাহলে হচ্ছে আমি দিব হচ্ছে ফ্রম টেবিল। এবং এটা এই পাওয়ার কুইরি যখন ইউজ করবেন, ও অটোমেটিকভাবে এটাকে হচ্ছে এক্সেলের অফিসিয়াল টেবিল, এক্সেলের অ্যাডভান্স টেবিল হচ্ছে সে কনভার্ট করে নিবে, যেটা আমরা কন্ট্রোল টি চেপে করি। তো জাস্ট আমি ওকে দিলে এখন যে সিনারিওটা আপনারা দেখতে পাবেন ইন্টারফেসটা, এটা হচ্ছে পাওয়ার কুইরির ইন্টারফেস। আমার ডেটা প্রিপারেশন করার জন্য আমরা এই পাওয়ার কুইটা ইউজ করব। তো পাওয়ার কুইট থ্রুতে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, আপনার ডেটা অ্যানালাইসিস করার জন্য আপনাকে ডেটাকে প্রিপেয়ার করে নিতে হবে। শুনেন ভালো মতো, আপনার ডেটা অ্যানালাইসিস করার জন্য আপনার ডেটাকে প্রিপেয়ার করে নিতে হবে। এই প্রিপারেশনটা আমরা এখন পাওয়ার কুইরি থ্রুতে করব, এটা আমরা ফর্মুলা দিয়েও করতে পারবো। কিন্তু পাওয়ার কুইজ দিয়ে করা হচ্ছে সুবিধাটা হচ্ছে আপনার ফর্মুলা ফাংশন খুব একটা লিখতে হয় না আর কি। যদি এখানে আমার কিছু একটা লিখতে হবে আর কি বের করার জন্য, কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে যখন আবার একটা পাওয়ার কুইরি দেখাবো, তখন এটা নিয়ে ডিসকাশন করবো আর কি। কি হলো? আচ্ছা, এখানে হচ্ছে দেখেন আমি যেটা করব, এখানে হচ্ছে আমি যে ফর্মুলা ইউজ করব, যদি ইউসি হয় তাহলে ইউসি, এসএমএ হলে হচ্ছে আপনার ইউসি, আর বাকি সবগুলো হচ্ছে আমার এনপিএল। এটা দেখেন আমরা এই ফাংশন দিয়ে করতাম তো, এটা হচ্ছে আমরা পাওয়ার কুইরি থ্রুতে করতে পারবো। এটা হচ্ছে অ্যাড কলামে যাব, এখানে এখানে আছে কন্ডিশনাল কলাম। ঠিক আছে, অ্যাড কলাম থেকে কন্ডিশনাল কলাম আমরা এখানে যাব। এখান থেকে আমরা এটা নাম দিব হচ্ছে আমার এনপিএল স্ট্যাটাস। হ্যাঁ, কি করব, আমি দেখব যে এই যে আমার সিএল স্ট্যাটাস, এখান থেকে কন্টেন্টস বা ইকুয়াল দিতে পারি, এখানে আমার ইউসি আছে কিনা। যদি ইউসি থাকে তাহলে তুমি রেজাল্ট হিসাবে ইউসি দেখাও, আবার অ্যাড ক্লজ। আবার বলবো এখানে সিএল স্ট্যাটাস, এখানে কন্টেন্টস, এখানে হচ্ছে আমার এসএমএ আছে কিনা। যদি এসএমএ থাকে তাহলে তুমি এটাকে দেখাও ইউসি, আর নইলে বাকিগুলোকে সব তুমি এনপিএল দেখাও। তার মানে হচ্ছে ইউসি হলে ইউসি হবে, এসএমএ হলে ইউসি, আর বাকিগুলো সব হচ্ছে তোমার এনপিএল। এখন যদি আমি ওকে দেই, এখানে দেখেন এই যে আমার চলে আসছে, এই দেখেন এসএসটা হচ্ছে এনপিএল আসছে। তারপরে নিচে আমি যদি একটু দেখি, এখানে সব বেশিরভাগই ইউসি। এখানে আমরা যদি এখান থেকে একটু ফিল্টার করি, দেখেন এখান থেকে আমরা দেখতে পাবো হচ্ছে এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছে হচ্ছে এসএস এবং ডিএফ বিএল। আমি যেটা একটু আগে বললাম এটা হচ্ছে। আর পাওয়ার কুইতে আপনি যতগুলো স্টেপ নেবেন, দেখেন আমি ফিল্টার করেছি না, এইখানে একটা স্টেপটা পড়ে যাবে। তো এই স্টেপটা যদি আপনি ডিলিট করতে চান, এই যে ক্রসে ক্লিক করলে এটা হচ্ছে স্টেপটা হচ্ছে ডিলিট হয়ে যাবে আর কি। এখন আমি বের করবো হচ্ছে এনপিএল অ্যামাউন্ট আর হচ্ছে আমার ইউসি অ্যামাউন্ট, দুইটা কলামে বের করবো আর কি। তাহলে আমি আবার অ্যাড কলাম, কন্ডিশনাল কলামে যাব, এখান থেকে নাম দিব হচ্ছে আমার এনপিএল অ্যামাউন্ট।
এখানে দিব হচ্ছে আমার সিএল স্ট্যাটাসটা, এই যে সিএল স্ট্যাটাসটা, সিএল না বা এনপিএলটা লিখতে পারি, এনপিএল স্ট্যাটাসটা যদি ইকুয়াল টু বা কন্টেন্টস যদি আমার এনপিএল হয়, তাহলে আমার রেজাল্ট হিসাবে তুমি দেখা হচ্ছে, আগে ভ্যালু লিখেছি কিন্তু এখানে ডিরেক্ট হচ্ছে ভ্যালু লিখে দিয়েছি। এখান থেকে আমি দিব হচ্ছে সিলেক্ট কলাম, এখান থেকে দিব হচ্ছে আমার এই অ্যামাউন্টটা, টোটাল পোর্টফোলিও অ্যামাউন্ট। তার মানে তুমি যদি এখানে এনপিএল পাও কথাটা, তাহলে তুমি আমার পোর্টফোলিও অ্যামাউন্টটা বসাও, আদারওয়াইজ তুমি এখানে জিরো বসাও। এবার ওকে দেই। এ দেখেন এখানে যেখানে যেখানে এনপিএল পাবে সেখানে আমার ওই অ্যামাউন্টগুলো বসাবে। ঠিক আছে, এবার আমরা আরেকটা কলাম ক্রিয়েট করব, এটা করলে আমাদের শেষ। আমরা ওই পাওয়ার পিভটে মজা দেখবো যে আমরা ডেটা লোড দিব না, কানেকশন অবস্থায় রাখবো, যে আমরা বলি যে লার্জ ডেটা ম্যানেজমেন্ট, লার্জ ডেটা ম্যানেজমেন্ট। আমরা লোড না দিয়েও কিন্তু সুন্দরভাবে হচ্ছে আপনার জাস্ট কানেকশন রেখেই ব্যাক এন্ডে ডেটা রেখে আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করতে পারবো। এখানে হচ্ছে আমার এই এনপিএল স্ট্যাটাসটা যদি তুমি ইউসি পাও, তাহলে হচ্ছে তুমি টোটাল পোর্টফোলিওটা বসাও, হ্যাঁ, আদারওয়াইজ এখানে জিরো বসাও। এখন ওকে দিয়ে দিলাম, এই দেখেন এখানে চলে আসছে। আমার কাজ শেষ, তার মানে আমার ডেটা প্রিপারেশনের কাজ শেষ পাওয়ার কুইরিতে। এখন আমি আবার এক্সেলে ব্যাক করব। এইটাকে চাইলে আপনি ডিরেক্ট আবার এক্সেলে লোড দিয়ে দিতে পারেন, মানে ডিরেক্ট এই পুরো টেবিলটাই হচ্ছে এক্সেলে চলে যাবে। আর আপনি যদি মনে করেন যে না আমি এক্সেলে লোড দিব না, এটাকে ব্যাক এন্ডে রেখে দিব, তাও করতে পারবেন, এবং তারপর কিন্তু আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। সেটা কিভাবে করবেন, ফাইলে যাবেন, ক্লোজ অ্যান্ড লোড টু দিবেন। এখান থেকে আমরা দিব দেখেন অনলি ক্রিয়েট কানেকশন, তুমি এটা কানেকশন অবস্থায় রাখো। আর এই যে দিব হচ্ছে অ্যাড দিস টু ডেটা মডেল, ওই যে যেটা পাওয়ার পিভট বলতেছিলাম, এটাকে তুমি ডেটা মডেলে রেখে দাও। এখন আমি ওকে দিলাম। দেখেন আমার ডেটা কিন্তু এক্সেলে লোড হয় নাই। আর আমি যদি লোড দিতাম ডিরেক্ট এখানে এক্সেলে লোড হয়ে যেত, মানে নতুন একটা টেবিল আসতো। এখানে কিন্তু কিছুই আসে নাই। এ দেখেন জাস্ট আমার ওই পাঁচটা সিটি আছে, কিছুই আসে না, এখানে কিন্তু আপনার কানেকশন দেখাচ্ছে। এখন আমি যদি পিভট টেবিল তৈরি করতে চাই, এই যে রাইট বাটন ক্লিক করব, আবার দিব লোড টু। এখান থেকে দেখেন একটা আছে পিভট টেবিল রিপোর্ট, এটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট, আমি এখানে রাখলাম, জাস্ট ওকে দিলাম। এই দেখেন আমার পিভট টেবিল চলে আসছে এখানে, আমার হচ্ছে কলামের নামগুলো চলে আসছে। আমি কি দেখব, আমি দেখব হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে টোটাল পোর্টফোলিও, তারপর দেখব হচ্ছে এনপিএল অ্যামাউন্ট, আবার ভাগ করে ফেলবো, আবার হচ্ছে আমার ইউসি অ্যামাউন্ট। তাহলে এখান থেকে কিন্তু আমার টোটাল পোর্টফোলিও চলে আসছে, টোটাল কত টাকা এনপিএল, কত টাকা হচ্ছে আমার ইউসি চলে আসে। কাউন্ট আসছে ভাই, সরি, কিছু বললেন? কাউন্ট আসছে, কাউন্ট আসছে, আচ্ছা হ্যাঁ, সাম বলতেছি আসে। কেন কাউন্ট আসছে। আচ্ছা এখন দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু কাউন্টে আসছে। কেন কাউন্টে আসছে, এটা হচ্ছে যে আপনার পাওয়ার কোয়েরি কিন্তু আপনার ডেটা টাইপটা অবশ্যই অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। ডেটা টাইপ যদি আপনি না দিয়ে দেন, মানে এটা কি আসলে নাম্বারে হবে, না এটা টেক্সটে হবে, নাকি হচ্ছে আপনার এটা ডেটে হবে। আমরা জানি কোর তিন টাইপের ডেটা হয় আর কি, ডেটা টাইপ হচ্ছে কোর হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডেট, নাম্বার, আর হচ্ছে আপনার টেক্সট। এখন এটাকে আমাকে আসলে অ্যাকচুয়ালি কাউন্ট করতেছে, কারণ কারণ এটা টেক্সটে আছে, তাহলে এটাকে আমার ডেটে নিতে মানে নাম্বারে নিতে হবে। তা আমি আবার পাওয়ার কুইতে যাবো কিভাবে, দেখেন এখানে দুইটা প্যানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, এখন যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে পাওয়ার কুইরি, এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে আমার পিভট টেবিল। তো আমি এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, একটু হোল্ড করবেন। এই দেখেন এখানে যদি আমি একটু ডান পাশে যাই, এই দেখেন এখানে আছে হচ্ছে ABC 1 2 3, ABC 1 2 3, মানে ও হচ্ছে এটাকে টেক্সট এবং নাম্বার দুইটাকে রেখেছে, কারণ ওরা বুঝতে পারছে না এটা অ্যাকচুয়ালি কিসে হবে, এই দুইটা অ্যাকচুয়ালি নাম্বারে হবে আর কি। তো এটা চাইলে আপনি এখানে ক্লিক করে, এখানে 1 2 3 আছে, আবার আছে হচ্ছে হোল নাম্বার, আর হচ্ছে 1.2, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, এখানেও ক্লিক করতে পারেন। যেহেতু আমি দুইটা কলামেই চেঞ্জ করব, দুইটা কলামেই ডেটা টাইপ চেঞ্জ করব, এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে এখানেও আছে আপনার চেঞ্জ টাইপ, এখান থেকে দিব হচ্ছে আমার হোল নাম্বার বা কারেন্স ডেসিমেল নাম্বার। আমার ডেসিমেল নাম্বার দিই, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু যেহেতু আমার ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় এখানে ডেসিমেল নাম্বার থাকতেও পারে। তো আমি ডেসিমেল নাম্বারে ক্লিক করলাম, জাস্ট এবার ক্লোজ অ্যান্ড লোড দিব।
এখানে যদি আমরা এখন এই যেটা হচ্ছে পিভট টেবিলে যাই, এখনো কিন্তু আসে নাই। যদি আমি আবার এটাকে এখানে সরিয়ে আবার বসাই এনপিএল অ্যামাউন্ট আর হচ্ছে আমার ইউসি অ্যামাউন্ট, এখন কিন্তু চলে আসছে। জাস্ট এটাকে আমরা একটু নাম্বার ফর্মেটটা ঠিক করে নিই। এই এই আমার চলে আসছে, কিন্তু আমার এখন মানে রিয়েল অ্যানালাইসিস কিন্তু হয় নাই। সেটা হচ্ছে যে ম্যাচ বন্ধু দেখতে যাচ্ছে যে আপনার প্রতিটা ডিপার্টমেন্টের এনপিএল পার্সেন্টেজটা কত। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই এনপিএল অ্যামাউন্টকে এই টোটাল পোর্টফোলিওতে ভাগ করবেন, ইসি অ্যামাউন্টকে টোটাল পোর্টফোলিওতে ভাগ করবেন। তাহলে হচ্ছে দেন হচ্ছে আপনার ওই এনপিএল পার্সেন্টেজ এবং হচ্ছে ইউসি পার্সেন্টেজটা আসবে আর কি। তখন সে ডিসিশন নিতে পারবে আমাকে অ্যাকচুয়ালি কোথায় কাজ করতে হবে, কোথাও কি 5%-এর উপরে গিয়েছে কিনা বা 5% হবে কিনা। তো এই জন্য আমাকে কি করতে ভাগ করতে হবে। এখন এটা ভাগ করবেন কিভাবে, পিভট টেবিলে। আমরা যদি পিভট টেবিলে বাইরে কাজ করি, এই যে পিভট টেবিলে বাইরে ধরেন হচ্ছে আমার এনপিএল অ্যামাউন্ট ভাগ হচ্ছে আমার এই টোটাল পোর্টফোলিও, সেটা কিন্তু পিভট টেবিলের অংশ থাকে না, এটা কিন্তু পিভট টেবিলের বাইরের অংশ হয়ে যায়। আমরা যদি কনভেনশনাল যেটা করতাম আর কি, সেটা বেসিক ক্যালকুলেশন করা যায়। সেটা হচ্ছে আমরা এখানে এখন করতে পারবে না, যেহেতু আমি এটা ডেটা মডেলে নিয়েছি। এখান থেকে ক্যালকুলেট ফিল্ড দিয়ে হচ্ছে আমরা করতে পারতাম আর কি। অ্যাকচুয়ালি জাস্ট একটু ধারণা দিই আপনাদেরকে, এইটা যেটা তৈরি হয়েছে এটাকে বলে হচ্ছে আমরা ইমপ্লিসিট মেজার। ইমপ্লিসিট মেজার যেটা অটোমেটিকভাবে হয়ে যায়। অটোমেটিকভাবে এখান থেকে বাই ডিফল্ট আপনাকে কিছু বেসিক ক্যালকুলেশনও দিয়ে দিয়েছে, কাউন্ট, তারপর হচ্ছে সাম, এভারেজ, ম্যাক্স, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডিভিশন, ভ্যারিয়েন্স, এখানে কিছু দিয়েছে। এখন যদি আপনার এর ছাড়াও বাইরে কোনো ক্যালকুলেশন দরকার হয় তখন কোথেকে করবেন। ওই জন্যই কিন্তু আসছে হচ্ছে ড্যাক্স। মানে পিভট টেবিলের মধ্যেও কিন্তু আপনি এরকম কমপ্লেক্স ক্যালকুলেশন কিন্তু করতে পারবেন, সেটা করবেন হচ্ছে ড্যাক্সের মাধ্যমে। আমি জাস্ট আপনাদেরকে যেহেতু এটা পিভট টেবিলের ইয়া না, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এটা আমরা পিভট টেবিলে মানে পাওয়ার পিভটে দেখবো আর কি। আমরা এখন মেজার ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা মেজার ক্রিয়েট করব কিভাবে, আমার টোটাল যে এনপিএল অ্যামাউন্ট সেটা যোগ করব, তারপরে টোটাল যে পোর্টফোলিও অ্যামাউন্ট সেটা যোগ করব, তারপর ভাগ দিব আর কি। সেটা করবো কিভাবে দেখেন, কিছু না, আমরা এই টেবিলের উপর রাইট বাটন ক্লিক করব, দেখেন এখানে আছে অ্যাড মেজার। এটা কিন্তু আপনি আপনার নর্মাল পিভট টেবিলে পাবেন না। আমি পেয়েছি কেন, কারণ আমি এটাকে কিন্তু ডেটা মডেলে কিন্তু লোড দিয়েছি। ওই যে আপনারা খেয়াল করেছেন আমি দেখিয়েছি, ওই যে অ্যাড দিস টু ডেটা মডেল, ওখানে কিন্তু আমি লোড দিয়েছি। লোড দেওয়ার কারণে কিন্তু আপনি এখন এই অপশনটা পাবেন আর কি। আপনি চাইলে পিভট টেবিলে এই ডেটাকে আপনি ডেটা মডেলে লোড দিয়ে আপনি চাইলে কিন্তু অ্যাডভান্স লেভেলে ক্যালকুলেশন করে ফেলতে পারেন। পিভট টেবিলের মধ্যে আপনাকে বাড়তি টেবিল কলাম ক্রিয়েট করে কোনো কিছু করতে হবে না আর কি। তো আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে দিব হচ্ছে অ্যাড মেজার। এখানে মেজারের নাম দিব হচ্ছে এনপিএল পার্সেন্টেজ। একদম সিম্পল ক্যালকুলেশন, কোনো কিছু নাই। এই যেখানে দেখেন ড্যাক্স ফর্মুলার মাধ্যমে করব। এটা হচ্ছে সাম। সাম লিখলে এখানে হচ্ছে আপনার কলামের নামগুলো দেখাচ্ছে। আমি যোগ করব হচ্ছে প্রথমে এনপিএল অ্যামাউন্টকে, তারপরে এনপিএল অ্যামাউন্টকে ভাগ দিব হচ্ছে সাম, এটা হচ্ছে আমার টোটাল পোর্টফোলিও, এই যে টোটাল পোর্টফোলিও, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। এই দেখেন এনপিএল পার্সেন্টেজটা চলে আসে, আমরা ড্র্যাগ করে জাস্ট এখানে ছেড়ে দিব। এখানে জাস্ট এটাকে পার্সেন্টেজ ফরম্যাট করে দিই আমরা, ঠিক আছে, জাস্ট বাড়ায় দিব। দেখেন আমার এনপিএল একটাতে হচ্ছে রিস্ক, সেটা হচ্ছে পার্সোনাল লোনে। আর অটো লোনটাও খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে। অটো লোনটাও খারাপের দিকে যাচ্ছে আর এটা অলরেডি খারাপ হয়ে গেছে। কিন্তু ওভারঅল আমার কোম্পানি এনপিএল মাত্র 4 পয়েন্ট, এটাও কিন্তু 5-এর দিকে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমার ওভারঅল কাজ করতে হবে আর কি। সেক্ষেত্রে দুইটা কাজ করে আর কি ব্যাংক, সেটা হচ্ছে আমার পোর্টফোলিও অ্যামাউন্টটা বাড়ায়, কারণ পোর্টফোলিও অ্যামাউন্টটা বাড়াইলে হচ্ছে আপনার অটোমেটিকভাবে এনপিএল পার্সেন্টেজটা কমে যায়। অথবা ওই যে আমরা একটু আগে যেটা কালেকশন রিপোর্ট দেখেছি, অথবা আমার এনপিএল অ্যামাউন্ট থেকে কালেকশনটা করতে হবে আর কি। এই টু ওয়ে অ্যাটেম্পটের মাধ্যমে অ্যাকচুয়ালি ওনারা হচ্ছে এই এনপিএলটা হচ্ছে চেক করে আর কি, মানে এটাকে কন্ট্রোল করে আর কি। এখন আমরা একটা দেখবো ইউসি। জাস্ট এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, এটা হচ্ছে অ্যাড মেজার। এখানে আমরা লিখবো হচ্ছে আপনার নাম দিব হচ্ছে ইউসি পার্সেন্টেজ, হ্যাঁ। সেম ক্যালকুলেশন, জাস্ট সাম। এটা হচ্ছে আমার ইউসি, জাস্ট এখানে আপনি ইউসি লিখলেই এটা হচ্ছে ইউসি অ্যামাউন্ট, ভাগ দিব হচ্ছে আমার সাম। আমরা ওই পাওয়ার পিভটে একটু কম মানে অ্যাডভান্স লেভেলে ক্যালকুলেশন দেখবো আর কি। সাম, এটা হচ্ছে আপনার টোটাল পোর্টফোলিও, হ্যাঁ। ওকে দিব, এটা চলে আসছে। এখন আমরা
জাস্ট ড্র্যাগ করে হচ্ছে ছেড়ে দিলে হবে। এটাকে আমরা পার্সেন্টেজ ফরম্যাট করে দিব। ঠিক আছে। এখন যদি আপনার মনে হয় যে না, আমি ডিপার্টমেন্ট না, আমি ব্রাঞ্চ ধরে দেখবো, দেখেন কোন ব্রাঞ্চে কি অবস্থা একটু দেখে ফেলি ঘেটাঘেট। আমার এই বর্নি ব্রাঞ্চের অবস্থা ভালো না। আমার হচ্ছে আমরা এটাকে আরেকটা ওয়েতে করতে পারি, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়েও দেখতে পারি আর কি। দেখেন এই লাল যেটা যেটা সবচেয়ে লাল, এটা খারাপ, এটা খারাপ, এটা মোটামুটি খারাপ, এই যেগুলো হলুদ খারাপের দিকে যাচ্ছে, সবুজগুলো ঠিক আছে মোটামুটি, ঠিক আছে 3.2। তার মানে হচ্ছে ব্রাঞ্চগুলার অবস্থা, কয়েকটা ব্রাঞ্চের অবস্থা মোটামুটি খারাপ এবং খারাপের দিকে যাচ্ছে আর কি। তার মানে হচ্ছে আমরা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই অ্যানালাইসিস কাজটা হচ্ছে আমরা করে ফেলতে পারলাম। এটা আমি দেখেছি আপনাদেরকে পাওয়ার কুইরি এবং হচ্ছে পাওয়ার পিভটের মাধ্যমে। ওকে, আমাদের লাস্ট, আমরা বেশি সময় নিব না, সেটা হচ্ছে যে আমরা এখানে আপনার ব্রাঞ্চ দেওয়া আছে, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, কর্পোরেট ডিপার্টমেন্ট, এটা হচ্ছে টোটাল পোর্টফোলিও ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা ক্লায়েন্টের, এখন পর্যন্ত কত ইন্টারেস্ট ডিউ আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে তার ক্লাসিফিকেশন স্ট্যাটাস। এবং আপনারা জানেন প্রত্যেকটা ক্লায়েন্টের মোটামুটি ব্যাংক টেস্টটা করে যে আপনার সিকিউরিটি না নিতে পারে কিনা। বিশেষ করে বড় লোন ক্ষেত্রে তো আপনার জমি, তারপর হচ্ছে আদার অন্যান্য হচ্ছে সিকিউরিটি নিয়ে থাকে, ক্যাশ সিকিউরিটি নিয়ে থাকে আর কি। তো ফার্স্ট হচ্ছে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে প্রভিশন পার্সেন্টেজটা। প্রভিশন মানে হচ্ছে আপনারা যারা জাস্ট, আমি যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে যারা অন্তত ইন্টার অ্যাকাউন্টিং করেছেন, সঞ্চিতি পড়েছেন, ঠিক না? তা আপনারা দেখেছেন তখন যে বিলের এগেনস্টে যেমন 30 দিন, 60 দিন এরকম বেসিস করে কিন্তু সঞ্চিতি রাখতো। যে আপনার 30 দিন হলে হয়তো 5% রাখতো। যদি আমার বিলটা 60 দিন, বিলটা মানে আমি ক্লায়েন্টের কাছে টাকা পাবো একটা বিলের এগেনস্টে, কিন্তু আমাকে 60 দিন ধরে পেমেন্ট করে না, সেটা হয়তো আমি 50% প্রভিশন রাখবো, মানে আমি লস আগে ধরে রাখবো। এটা কেন ধরে রাখে দেখেন, তাহলে হবে কি হঠাৎ করে দেখবেন যে কোনো একটা মাস এসে দেখবেন যে আপনার অনেক টাকা লস যেন না হয় আর কি। মানে আগে আপনি হচ্ছে এটাকে হচ্ছে সেফে থাকার জন্য আপনি আগে প্রভিশন করে রাখতেছেন আর কি। ঠিক আছে, যেন আপনার একটা মাসে বা একটা বছরে টোটাল ইফেক্টটা না পড়ে আর কি। তো এই জন্য আমাকে এই প্রভিশন পার্সেন্টেজটা বের করতে হবে, কিন্তু এই প্রভিশন পার্সেন্টেজটা বের করার পূর্বে আপনাকে বের করতে হবে বেস ফর প্রভিশন। এই বেস ফর প্রভিশনের উপর কিন্তু প্রভিশন পার্সেন্টেজটা বের করে থাকে আর কি। এই বেস ফর প্রভিশনের ক্যালকুলেশনটা একটু পরে দেখাচ্ছি। আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ইন্টারেস্ট ইন সাসপেন্স, সেটা হচ্ছে আপনার সব অ্যাকাউন্টের জন্য হবে না। যেগুলো ইউসি, এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, ইউসি থেকে হচ্ছে কোনো আপনার ইন্টারেস্ট ইন সাসপেন্স রাখতে হবে না। এটাও অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ প্রভিশন আর কি। হ্যাঁ, যে আমি ইন্টারেস্টটাকে সাসপেন্ড করে রাখলাম, মানে আমি ইনকামে নিব না, আমার ইন্টারেস্টটা কি করবো না, আমি ইনকামে নিব না আর কি। তো এইটা কিন্তু সব ক্লায়েন্টের জন্য নিতে হবে না, মানে ইউসি ক্লায়েন্টের জন্য নিতে হবে না, এসএমই থেকে নিতে হবে আর কি। তাহলে এটাকে আমরা করি, সেটা হচ্ছে ইফ যদি এইখানটা ইকুয়াল টু ইউসি হয় তাহলে আমার হচ্ছে জিরো আসবে এখানে। আর না হলে হচ্ছে এখানে ইন্টারেস্ট সাসপেন্স যা আছে, মানে টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টটা যা আছে এটা আমার এখানে আসবে। এটা যেহেতু এসএস, এই জন্য এখানে এই অ্যামাউন্টটা কিন্তু আমাকে এখন সাসপেন্ডেড করে রাখতে হবে, মানে এটাকে আমি ইনকামে নিতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করে ফেললাম। যেটা ইউসি সেখানে অ্যাকচুয়ালি কোনো আপনার মানে সাসপেন্স হবে না। ওকে, আচ্ছা এবার বেস বেস ফর প্রভিশনটা বের করি। বেস ফর প্রভিশন কিছুই না, আমার যে টোটাল পোর্টফোলিও এখান থেকে মাইনাস করব হচ্ছে আমার ইন্টারেস্ট ইন সাসপেন্স, মাইনাস করব হচ্ছে আমার সিকিউরিটি। ওকে, এটা হচ্ছে বিষয় আর কি। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে ডাবল ক্লিক করলাম, বেস ফর প্রভিশন দেখেন আগে ছিল যে এটা নেগেটিভ তো যেতে পারবে না, হয় আপনার জিরো হইতো। আগে ছিল যে আপনার যদি এই, অনেক সময় কি লোন যেমন দিয়েছেন আপনি, ফর এক্সাম্পল লোন দিয়েছেন 5 লাখ টাকা ফর এক্সাম্পল, কিন্তু সে আমাকে সিকিউরিটি লিখেছে 10 লাখ টাকা, তো বেস ফর প্রভিশন তো অ্যাকচুয়ালি আসবে না, জিরো আসবে, কারণ আমার লোন থেকে সিকিউরিটি অ্যামাউন্টটা অনেক বেশি আর কি। এটা মানে হচ্ছে আপনার এনবিএফআই তে ছিল, ব্যাংকে অবশ্য যেটা আগে ছিল সেটা হচ্ছে 15%, এটা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আবার এনবিএফ এর জন্য সেটা আবার 15% করেছে আর কি। মানে ব্যাংক আগে থেকে 15% ছিল, আর পরবর্তীতে হচ্ছে সার্কুলার দিয়ে এনবিএফ এর জন্য এখন 15% করেছে। অর্থাৎ আপনার যদি এই অ্যামাউন্টটা জিরো এবং জিরোর কম হয়, জিরো এবং জিরোর কম মানে নেগেটিভে গেছে, তাহলে সেখানে আপনার এই টোটাল পোর্টফোলিওর 15% রেখে দিতে হবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার, বিফোর প্রভিশনটা?
একটু আবার রিপিট করলে ভালো হতো স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমার বেস প্রপোজিশন কিভাবে বের করব, টোটাল পোর্টফোলিও থেকে মাইনাস করব সিকিউরিটি ভ্যালু, মাইনাস করব হচ্ছে ইন্টারেস্ট ইন সাসপেন্স। এখন আমি যেটা বলেছি, আপনি লোন দিয়েছি 5 লাখ, কিন্তু আপনি আমাকে ব্যাংক বা এনবিএফআই হচ্ছে আপনার সিকিউরিটি রেখেছে আমার কাছে 10 লাখ টাকার, রাখি এরকম হয়, তো তখন তো আমার বেস ফর প্রভিশন আসবে না, হয় নেগেটিভ আসবে নাহলে হয়তো জিরো আসবে। স্যার একটা কোশ্চেন ছিল এখানে। জি, স্যার পার্সোনাল লোনগুলাতে, যেগুলা চাকরির উপর ডিপেন্ড করে যে লোনগুলা হইতেছে পার্সোনাল লোন, সেগুলাতে তো স্যার কোনো সিকিউরিটি থাকে সিকিউরিটি নাই, না। সেখানে আসবে না, সেখানে সিকিউরিটি তো না থাকলে নাই। এখানে তো সব জায়গায় সিকিউরিটি ভ্যালু বসা নাই, যে আমি তো কিছু কিছু জায়গায় বসাইছি আর কি। Okay, ঠিক আছে। ঠিক আছে? এখানে তো সিকিউরিটি সব দেখেন, সব জায়গায় তো সব ক্লায়েন্ট এগেন্সে আমার সিকিউরিটি নাই। জি। ঠিক আছে? আচ্ছা, এখানে জেনারেলি আপনার সিকিউরিটিটা রাখে হচ্ছে বেশিরভাগই এসএমই ক্লায়েন্ট, এবং হচ্ছে আপনার যেমন হোম লোনে থাকে, হোম লোনে থাকে, তারপর হচ্ছে আপনার এসএমই লোনে থাকে, আর হচ্ছে কর্পোরেট লোনে থাকে জেনারেলি। মর্গেজ প্রোডাক্ট গুলোতে থাকে। মর্গেজ প্রোডাক্টগুলো যেগুলো থাকে আর কি। স্যার অটো লোনেও তো থাকে। অটো লোনের ক্ষেত্রে ক্যাশ সিকিউরিটি থাকতে পারে, হ্যাঁ, ক্যাশ সিকিউরিটি কিন্তু থাকে। অটো লোনটাকে আপনি আবার সিকিউরিটি হিসেবে দেখাতে পারবেন না। আমি থাকা অবস্থা, আমি তো অনেক আগে ছেড়েছি আর কি। আমি আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি আর কি। Okay. আপনারা যেটা করবেন সেটা হয়তো আপনার সার্কেল অনুযায়ী করতে হবে আর কি। ঠিক আছে? তো সেটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে আমি কি বলেছি, সেটা হচ্ছে আমার জিরো আগে আমরা রাখতাম এনবিএফএ তে, যেটা জিরো রাখতাম, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক বলেছে এটাকে 15% রাখতে হবে। তার মানে এটা এখানে একটা লিখবো, ইফ যদি এই অ্যামাউন্টটা, এই যে আমি যে ক্যালকুলেশনটা বের করেছি এটা আমি কপি করে রাখলাম কারণ এটা আবার লাগবে, যদি অ্যামাউন্টটা লেস দেন ইকুয়াল টু জিরো, মানে জিরো এবং জিরো নিচে হয়, তাহলে হচ্ছে আমার এই অ্যামাউন্টের উপর তুমি 15% থাকবে বেস ফর প্রভিশন, হ্যাঁ। আদারওয়াইজ হচ্ছে আমার এইটা যোগ বিয়োগ করে যা আসে তাই হবে আর কি। এখন আমরা দেখবেন যে এখানে কিন্তু কোনো আর, এখানে কিন্তু আর কিছু নাই আর কি। ঠিক আছে, এখানে মোটামুটি সবগুলোরই বেস ফর প্রভিশন আছে আর কি। এখন প্রভিশন পার্সেন্টেজটা বের করবো, ইউসির জন্য হচ্ছে 1%, তারপরে হচ্ছে এসএম এর জন্য 5%, মানে ব্যাংক এনবিএফআই এর কথা, এনবিএফআই এর কথা বলতেছি। আমি সোজা কথা হচ্ছে আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি আর কি। আপনারা আপনাদের মানে কারেন্ট সার্কুলার অনুযায়ী হচ্ছে আপনারা কাজটা করবেন আর কি। হ্যাঁ, সবাই ধরে না যে আমারটাই হচ্ছে ভায়া মনে একদম, এটা না, এটা হচ্ছে আমি আপনাদেরকে বের করার পদ্ধতিটা দেখাচ্ছি। এখন সার্কুলার অনুযায়ী আপনি আপনার মতো করে বের করে নেবেন আর কি। তো ইফ যদি এইটা ইকুয়াল টু যদি ইউসি হয়, তাহলে আমার হবে 1%। ইফ যদি এইটা ইকুয়াল টু এসএম হয়, এটা কেস সেন্সিটিভ না, আমি এত এটা হবে হচ্ছে 5%। আবার ইফ যদি এটা ইকুয়াল টু যদি আপনার এসএস হয়, তাহলে হবে হচ্ছে আপনার 20%। ইফ যদি এইটা ইকুয়াল টু ডিএফ হয়, তাহলে হচ্ছে 50%। আর আদারওয়াইজ বাকি যা থাকবে, মানে বিএল এর জন্য হচ্ছে আপনার 100% রাখতে হবে। হুম, মানে বিএল লোন হচ্ছে পুরোটাই হচ্ছে বাজে লোন, পুরোটাই হচ্ছে আপনাকে প্রভিশন, মানে ওখান থেকে কোনো প্রফিট আর আপনি নিতে পারবেন না ইনকামে। ঠিক আছে, এই যে আমার বের হয়েছে, এখন আমি প্রভিশন পার্সেন্টেজটা বের করব, এই প্রভিশনের উপর হচ্ছে আমার এই পার্সেন্টেজটা। এখন হচ্ছে আমার টোটাল ইমপ্যাক্ট কত আসবে, মানে আমার টোটাল অ্যাকচুয়ালি আমার কত টাকা হচ্ছে আমার ইনকাম থেকে সরাই ফেলতে হবে, এটা হচ্ছে সাসপেন্স প্লাস হচ্ছে আমার এই প্রভিশন। কারণ এটাও কিন্তু ইনকাম নিতে পারবে না, সাসপেন্স অ্যামাউন্টও কিন্তু ইনকাম নিতে, মানে সাসপেন্ডেড। এখন আমার টোটাল ইমপ্যাক্টটা হচ্ছে আমার চলে আসছে। এখন আপনি চাইলে, আমি আর এখন আর পিভট টেবিল ধরে দেখাইলাম না, এখন আপনি চাইলে এখন যে কোনো অ্যানালাইসিস করতে পারবেন, কর্পোরেটে কত টাকা আমার ইয়াতে টোটাল ইমপ্যাক্ট পড়তেছে। তখন আপনি সহজভাবে আপনার টোটাল এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার টোটাল ইন্টারেস্ট যেটা আছে, যত টাকা ইন্টারেস্ট হয়েছে তার থেকে এগুলো মাইনাস করার পর দেখবেন যে আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে অপারেটিং কস্ট বিভিন্ন হাবিজাবি বাদ দিবেন, বাদ দেওয়ার পর হচ্ছে আপনার তখন অ্যানালিসিসটা করে ফেলতে পারবেন আর কি। ঠিক আছে, তো আহ, আমি মোটামুটি একদম কোর যেটা এমআই যেটা করে আর কি, হ্যাঁ, সেটা আমি চেষ্টা করেছি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। আহ, আমি আশা করি যে আসলে আপনাদের এটা কাজে লাগবে আর কি, এবং আপনারা আসলে এটা অ্যাপ্লাই করবেন, এটা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এটা অ্যাপ্লাই করবেন আর কি। একটা কথা বলার ছিল। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা অফ করি, তারপরে আপনাদের কোশ্চেন থাকলে করেন, কারণ আমি রেকর্ডিংটা নষ্ট